তো পাওয়ার প্ল্যান্ট আমরা কাকে বলবো? পাওয়ার প্ল্যান্ট আমরা তাকেই বলবো যে হচ্ছে এনার্জি ট্রান্সফর্ম বা কনভার্ট করবে ইনটু ইলেকট্রিসিটি। কি কি থেকে হতে পারে? মেবি কোল, কয়লা থেকে হতে পারে, হাইড্রো জলবিদ্যুৎ, উইন্ড বায়ু শক্তি, নিউক্লিয়ার, নিউক্লিয়ারের বাংলা কি হয়? নিউক্লিয়ার। আচ্ছা, জিওথার্মাল ভূতাপ শক্তি, সোলার, সোলারে তো ওই সোলারই বলে বাংলায়। আর ওয়েভ আর টাইড হচ্ছে মানে সমুদ্রে যে ঢেউ আর জোয়ার ভাটা শক্তি, সেই সব জিনিসগুলো হচ্ছে এটা। তো এই সব নিউক্লিয়ার না পারমাণবিক? স্যার নিউক্লিয়ার পারমাণবিক। ঠিক ঠিক ঠিক, পারমাণবিক, ঠিক ঠিক, পারমাণবিক শক্তি। তো এই সৌর শক্তি হয়। এই তো সোলার, সৌর। ও আমি ইংরেজিটা, আমি বাংলাটা ভুলে গেছি। তো এই সমস্ত রিসোর্সেস আমাদের কাছে আছে। এবং রিসোর্সেস মানে কি? দিস রিসোর্সেস আর ফুল অফ এনার্জি, কিন্তু ওই এনার্জিটা আমি ইউটিলাইজ করতে পারছি না একটা ল্যাম্প জ্বালাতে ডাইরেক্টলি। তাহলে কি করতে হবে? ওইটাকে কনভার্ট করে নিতে হবে। কিসে কনভার্ট করবো? ইলেকট্রিসিটিতে কনভার্ট করবো। এবার আমি একটা প্রশ্ন হচ্ছে যে এই ইলেকট্রিসিটি কনভার্ট করা কতটা সোজা, কতটা শক্ত? তো আজকের দিনে দাঁড়িয়ে উত্তরটা হচ্ছে অ্যাকচুয়ালি টু মাচ কমপ্লেক্স। এবং এটা যদি খুব সোজা হতো তাহলে সাবজেক্টটা কোনো সাবজেক্ট হতো না, পড়তে হতো না। যেহেতু এটা টু মাচ কমপ্লেক্স, অনেকটাই কমপ্লেক্স, সেই জন্য এটা পড়তে হয়। যত যাবে, যত সাবজেক্টের ভেতরে ঢুকবো, তত তুমি বুঝতে পারবে যে না, সত্যি এটা জটিল আছে। তোমাদের যদি মনে হয় যে কতটা জটিল স্যার, তোমাদের সাবজেক্টের পয়েন্ট থেকে দাঁড়িয়ে হচ্ছে খুব বেশি কমপ্লেক্স না। তোমার সাবজেক্টটা দেখবে সোজা সাবজেক্ট, পরীক্ষায় আরামসে উত্তর লিখে নেবে, খুব সোজা সাবজেক্টটা। কিন্তু যে লোকটা ওইখানে চাকরি করছে, যে লোকটা পাওয়ার প্ল্যান্টে চাকরি করছে, সে জানে হাউ মাচ ডিফিকাল্ট আর হাউ মাচ কমপ্লেক্স ইট ইজ। দামোদর ঘাটি নিগম নিগম মানে ডিভিসি নাম তোমরা সবাই শুনেছো, দামোদর ভ্যালি কর্পোরেশন। সেই কর্পোরেশনের কোনো একটা প্ল্যান্টের কোনো এক চিফ ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল হেডের চিফ ইঞ্জিনিয়ার সগর্বে বলেছিলেন, প্রাউড ফিল করে উনি বলেছিলেন, আমি গোটা পাওয়ার প্ল্যান্টের 3%ও জানি না। উনি বলেছিলেন আমি গোটা পাওয়ার প্ল্যান্টের 3%ও জানি না। ভেবে নাও কতটা কমপ্লেক্স ওটা। অথচ মানুষই বানিয়েছে ওটা। একটা মানুষ, একটা নয়, মানে সত্যি কথা বলতে পাওয়ার প্ল্যান্ট যে ইঞ্জিনিয়ারিংটা না, এই ইঞ্জিনিয়ারিং গুলো আজ অব্দি আমাদের দেশীয় প্রযুক্তিতে হয় না। যা বসায় সব ফরেনার, সব বিদেশে এইসব টেকনিক বহুদিন আগে তৈরি হয়ে গেছে, ওরা এসে দেশে এসে ইনস্টল করে যায়। আমাদের দেশীয় প্রযুক্তিতে এতটাই কমপ্লেক্স, দেশীয় প্রযুক্তিতে এইসব জিনিস চলে না। আর আমি আগেই বলেছি, মেবি হয়তো তোমাদের আগে বলেছি, আমাদের ভারতবর্ষ টেকনিক্যাল জায়গায় যে পজিশনে রয়েছে, ফরেন কান্ট্রি গুলো কিন্তু 50 ইয়ার্স এগিয়ে আছে আমাদের থেকে। ওদের টেকনোলজি আমাদের ভারতবর্ষে আসতে, অর্থাৎ ডেভেলপ ডেভেলপিং কান্ট্রিতে আসতে 50 ইয়ার্স এর একটা ট্রানজিশন টাইম লেগে যায়। ওরা আমাদের থেকে এতটাই এগিয়ে আছে। এবং ওদের ওদের যে টেকনোলজি, সেই টেকনোলজিটা থেকেই পাওয়ার প্ল্যান্ট চলছে কিন্তু ভারতবর্ষে। হাজার হাজার পাওয়ার প্ল্যান্ট আছে, কিন্তু প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে জেনে রাখো সব হচ্ছে ফরেন টেকনোলজি। এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এই প্রযুক্তি আজকে মনে করো চলো আমি একটা পাওয়ার প্ল্যান্ট বানাবো, যে নিজে বানাতে শুরু করলে পারবে না, বাইরে কোনো একটা কোম্পানিকে ডেকে আনতে হবে এবং সেই টোটাল সিস্টেমে ইনস্টল করে যাবে। এতটা ডিফিকাল্ট সিস্টেম এটা। তোমাদের মধ্যে এমন কি আছো যার কোনো আত্মীয় বা নিজের বাড়ি হচ্ছে কোনো একটা পাওয়ার প্ল্যান্টের ইয়েতে, মানে থার্মাল পাওয়ার প্ল্যান্টের বক্রেশ্বর হোক, কেউ আছো এরকম? স্যার আমি, হ্যাঁ স্যার, কাকা ডিবিসিতে কাজ করে। ঠিক আছে। তো তোমরা এটুকু দেখেছো কতটা বিশাল এরিয়া জুড়ে একটা জিনিস বানানো হয়েছে, কতটা হিউজ এরিয়া। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওটা থেকেই একটা আইডিয়া করা যায় যে কতটা ভেতরে কমপ্লেক্স হতে পারে ওটা, কতটা হ্যাঁ complex। স্যার, আমিও স্যার এমটিপিএস এর কাছেই থাকি স্যার, ওই মেজর থার্মাল পাওয়ার প্ল্যান্টের কাছে। হুম হুম হুম। ওটা হচ্ছে আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় প্ল্যান্ট ওটা। আমার দাদা ওখানে সার্ভিস করেন। তো মানে আমার বড়দা ওখানে সার্ভিস করেন আর ছোটদা বক্রেশ্বরে। তো আমি ব্যাপারটা হচ্ছে যে এই সিস্টেমটা এতটা কমপ্লেক্স, বাইরে থেকে দেখে মনে হয় যেন হ্যাঁ অনেকটা বড় এরিয়া, বাইরে থেকেই যেটা দেখছো অনেক বড় কিলোমিটার এরিয়া জুড়ে, সেটা ভেতরে ঢুকে কতটা হতে পারে, কত কমপ্লেক্স হতে পারে। তো সেই এতটাই কমপ্লেক্স, এবং প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের প্রত্যেক, এই যতগুলো লিখেছি আমি, এই প্রত্যেকটা টেকনোলজি তোমাদেরকে জানতে হবে যে এই টেকনোলজি গুলো কিভাবে ইলেকট্রিসিটি জেনারেশন করে। যার জন্য সাবজেক্টটা প্রচন্ড ইন্টারেস্টিং। এবং এক্সপেকটেশন রাখবো যে প্রথম দিন থেকে তোমরা সেই মানে গোটা ক্লাস এমন না হয় যে মাত্র 10 জন করে আসছে বাকিরা আসছে না, এটা করো না।
আমি আগে বলছি এটা একটা অ্যাটেন্ডেন্স পয়েন্ট একটা আছেই, ওখান থেকে মনিটর হচ্ছে, অ্যাটেন্ডেন্সের মার্কস আমাদের হাতে নাও থাকতে পারে, ভেতরে খবর। আর নিজের জানার জন্য, সবথেকে বড় কথা নিজের জানার জন্য, তুমি ক্লাসে বসে আমার সামনে আমি অ্যানিমেশন, এই প্রত্যেকটা অ্যানিমেশন দেখাবো আমি, অ্যানিমেশন গুলো দেখবে, ভিডিও দেখবে কিভাবে জিনিসটা হচ্ছে। তো সেই জিনিসগুলো চোখের সামনে যখন দেখবে তখন বুঝতে পারবে যে আচ্ছা তাহলে এইভাবে চলে। ঠিক আছে, এবার আমি আরেকটা ছোট জিনিসে আসি। এক মিনিট, কাপড়টা কোথায় গেল? স্যার কাপড়টা কোথায় গেল? এটা যা, দাঁড়াও। প্রথম ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা তুমি একটা জাস্ট ছোট একটা জিনিস ভাবো, যদি একটা মোটরকে চালা, এইটাই মুশকিল। যদি একটা মোটরকে চালাতে হয়, ধরো একটা মোটর, মোটর মানে কি, ধরে নাও এটা একটা ফ্যান, হাওয়া ফ্যান, তোমার ঘরে সিলিং ফ্যান বলছি না, ধরো একটা বড় কোনো ফ্যান। এই বড় ফ্যানটা যদি চালাতে হয় তাহলে আমাকে আর আমার ইলেকট্রিসিটি লাগছে। আমি প্রশ্নটা হচ্ছে যে আমি তো ইলেকট্রিসিটি নাও ইউজ করতে পারতাম, অর্থাৎ কোল কয়লা থেকে যখন আমি ইলেকট্রিসিটি বানাচ্ছি, আমি কি করছি, বেসিক্যালি একটা মেকানিক্যাল এনার্জিকে, দেখো মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছি, তাই তো? একটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছি। তো অলরেডি যেটা মেকানিক্যাল ছিল, অর্থাৎ কোল, এই কয়লা পুড়িয়ে কোনো একটা জিনিস, কোনো একটা টারবাইন হোক কিছু একটা ঘুরছে, তাহলে এই যে ঘুরছে এর সঙ্গে তো কাপেল করে এই যেটাকে ঘোরাতে চাইছি ফ্যানটাকে, এটা ফ্যানটা আমার, তো এর সঙ্গে কাপেল করে দিলেই তো হয়। কি দরকার এই কোল থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে সেই ইলেকট্রিসিটি দিয়ে মোটর চালানোর কি দরকার? আমি তো এটা থেকে ডাইরেক্ট করতে পারতাম। স্যার ডাইরেক্ট করলে তো একটা মেশিনে একটাই তো চালাতে পারবে। এইটা হচ্ছে ব্যাপার, আমি প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন করতে পারবো না। আমার বাড়িতে যদি ইলেকট্রিসিটি, কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে যদি ইলেকট্রিসিটি না থাকতো, হয়তো অনেকে ভিডিওটা দেখেছো, যে মাথার হেয়ার ড্রায়ার চালাচ্ছে, সেখানেও গো গো করে একটা সেই ছোট একটা ডিজেল ইঞ্জিন চলছে, এরকম একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে দুদিন আগে। বা ফ্যান চালাচ্ছে হাতে করে। তার মানে আমার বাড়িতে একটা ছোট, এইটা হচ্ছে বক্তব্য যে আমার বাড়িতে একটা ছোট একটা কয়লা ইয়ে করতে হতো, সবার বাড়িতে হয়ে থাকতো, সবাইকে ওইরকম করে চালাতে হতো। তার মানে কি এনার্জির প্রপার ডিস্ট্রিবিউশনটা হতো না। এই মজার ব্যাপার হচ্ছে ইলেকট্রিসিটি এত ভার্সেটাইল একটা জিনিস, একে ইজিলি ডিস্ট্রিবিউট করা যায়, সেই জন্য এত কাঠখড় পুড়িয়ে পাওয়ার প্ল্যান্ট গুলো বানানো যে ওকে প্রপার খুব সুন্দর তোকে ডিস্ট্রিবিউশন করা যায়, অর্থাৎ এনার্জিটাকে ফাস্টার ওয়েতে ট্রান্সফার করা যায়। তুমি একটা জায়গা থেকে এনার্জিকে আরেকটা জায়গায় ট্রান্সফার করবে, ভাবো সব থেকে ইজিয়েস্ট মেথড হচ্ছে কিন্তু ইলেকট্রিসিটি, এর বাইরে কিছু হয় না। তার মানে সেই কারণে আমাদের ইলেকট্রিসিটিতে আসা মাঝখানে, নাহলে তো আমরা একটা মেকানিক্যাল, আলটিমেটলি সব কাজ তো আমরা মেকানিক্যালেই করি। বলতে পারো যে স্যার লাইট জ্বালাচ্ছি ওইটা কোনো মেকানিক্যাল নয়, হ্যাঁ এটা ঠিক কথা, লাইট যা ইলুমিনেটিং করা ওটা মেকানিক্যাল নয়, বাট ফ্যান চালানো, কোনো মোটর চালানো বা এভরিথিং সবকিছু হচ্ছে কিন্তু আমার আলটিমেটলি মেকানিক্যালি আমি ট্রান্সফার শক্তিটা ফিরে পাই। তো সেই মেকানিক্যাল থেকে ইলেকট্রিসিটি হয়ে আবার এখানে আসার কারণটা হচ্ছে একটাই, এর ভার্সেটিলিটি, মানে এতটাই ভার্সেটিলিটি, এত ডিস্ট্রিবিউট করা যায় যার কারণে ইলেকট্রিসিটিকে মাঝখানে নিয়ে আসা। এবং তোমাদের অলরেডি সিলেবাস একটা রয়েছে, মানে এই এই ইয়েতেই রয়েছে বা এই সাবজেক্টেই রয়েছে যে ইলেকট্রিক এনার্জি, মানে ইলেকট্রিসিটি এনার্জি সব থেকে অ্যাডভান্টেজ গুলো কি কি, পড়লেই বুঝতে পারবে, সোজা কিছুই নেই, আমি মেটেরিয়াল দিয়েও দেবো, অসুবিধা নেই। তো পড়লেই বুঝতে পারবে এগুলো কিছুই নেই, ইলেকট্রিসিটি কেন সোজা, এই অ্যান্সার তোমাদের অলরেডি সবার জানা, এগুলোকে নতুন করে জানার কিছু নেই। এবার আমি তোমাদেরকেই যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, আজকে আমি কিছু পড়াবো না, কিন্তু আজকে তোমাদের কাছ থেকে আমি কনসেপ্ট গুলো দেখতে চাইছি, তো তোমরা পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে কতটুকু জানো সেগুলো একটু আগে দেখি।
আচ্ছা, প্রথমে তোমরা কোলের নাম করেছো। ধ্যাৎ, এই এটা কালি ফুরিয়ে গেছে। প্রথমে তোমরা নাম করেছো কোলের, কয়লা। আচ্ছা, কোল থেকে ইলেকট্রিসিটি জেনারেশন করার মেথডটা কে জানো না? যে জানো না সে বলো যে স্যার আমি জানি না, মানে ওই জানি না, জানি না স্যার। আচ্ছা আচ্ছা, জানি না। অনেকে স্যার, আচ্ছা, জানি না। এই ওকে ওকে ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। তো কোল থেকে ইলেকট্রিসিটি জেনারেশন করার মেথডটা হচ্ছে, কি মনে হয় কয়লা পোড়াই? আমরা কয়লা পোড়াই তো, বাড়িতেও অনেক সময় উনুনে কয়লা পোড়ানো হয়। তাহলে কয়লা পুড়িয়ে আমরা কি পাই? মানে আমরা যদি কোলকে ফায়ার করি তাহলে কি পাই আমরা? স্যার হিট তাপ। পাবো। এক্স্যাক্টলি, কারণ এই হিট এনার্জিটা কিভাবে পাই? কারণ কোলের ভিতরে অলরেডি কিন্তু এনার্জিটা স্টোর হয়ে আছে। কে স্টোর করেছে? নেচার। কয়লা সৃষ্টির ইতিহাস তোমরা ছোটবেলায় সবাই পড়েছো, বহু কোটি কোটি বছর আগে ছিল না, বড় বড় গাছের গুড়ি চাপা পড়ে গিয়ে মাটির তাপে চাপে তাপে ওগুলো কয়লায় ট্রান্সফর্ম হয়েছে। তার মানে একটা গাছ, যে কোনো গাছ বা যে কোনো জৈব, আমরাও, আমাদের শরীরটাও বেসিক্যালি হাইড্রোকার্বন দিয়ে তৈরি। এবং সেই হাইড্রোকার্বনের হাইড্রোটা যখনই জল হয়ে বেরিয়ে যাবে, হাইড্রো পার্টটা পড়ে থাকবে শুধু কার্বন। সেটা ট্রান্সফর্ম হতে মেবি বিলিয়ন্স ইয়ার্স লেগে গেছে, বাট ওটা আলটিমেটলি কনভার্ট হচ্ছে কোলে, এবং তার মধ্যে অলরেডি একটা এনার্জি স্টোর হয়ে আছে। এবার আমি যদি প্রশ্ন করি, আচ্ছা ওই এনার্জিটা কে দিল? গাছের মধ্যে ওই এনার্জিটা কে দিল? উত্তরটা সবাই জানো, বলো। নিশ্চয়। environment. সূর্য স্যার। সূর্য, সান। সান এই জন্যই হচ্ছে, বলে সকল শক্তির উৎস সূর্য। হ্যাঁ স্যার ওইটাই। সেই জন্য এক্স্যাক্টলি এটি উত্তরটা সবাই তোমরা জানো। বলে না সকল শক্তির উৎস সূর্য, কেন বলে? কারণ আলটিমেটলি সান হচ্ছে একটা আনলিমিটেড পাওয়ারের পাওয়ার প্ল্যান্ট, সবসময় হিউজ এনার্জিও থাকছে। একটা সান যে পরিমাণ এনার্জি প্রডিউস করছে তার 0.01% মতো পৃথিবীতে এসে পৌঁছচ্ছে। ও যা তৈরি করছে তার 0.01% পৃথিবীতে এসে পৌঁছচ্ছে। যেটুকু এসে পৌঁছলো তার মধ্যে আবার অনেকটা মানে রেডিয়েট হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, অ্যালবেডো না কি বলে ওটাকে। যেটুকু ঢুকলো মাটিতে পড়ে, দেখো যেটা মাটিতে পড়ে হিট হচ্ছে সেই হিটটা তো আমি ইউটিলাইজ করতে পারলাম না। যেটা গাছ ট্রিজ যেটাকে অ্যাবজর্ব করলো তার ফটোসিনথেসিসের জন্য, সেইখানেও এনার্জিটাকে ক্যাপচার করলো। সেই এনার্জিটা আলটিমেটলি স্টোর আছে কোলের ভেতরে। তাহলে কোলটা হচ্ছে অলরেডি আমি বলতে পারি এটা স্টোরড এনার্জি, এর মধ্যে এনার্জিটা স্টোর আছে। ওই স্টোর এনার্জিটাকে কি করে এক্সট্রাক্ট করে বার করে আনবো? বাই মিনস অফ ফায়ার। ওটাতে ফায়ারিং করলেই হিট তৈরি হবে। আচ্ছা, তাহলে হিট তৈরি হয়ে গেলে কি আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবো ওটা? হিট তৈরি হলেই এবার মানে হিট পেলাম, এবার হিট থেকে ইলেকট্রিসিটি কি করে করবো? আমার এটাকে ওয়াটারটাকে অনেক স্যার হিট করবো, বাষ্প স্যার, স্টিম তৈরি করবো স্যার, এটাকে বাষ্প জলটাকে steam। গরম করে তারপরে টারবাইনের মধ্যে ফেলা। ঠিক, যে এটা হচ্ছে যে জানো, বা যে জানো না সে একটু দেখো জিনিসটা। আমাকে আলটিমেটলি তৈরি করতে হবে ইলেকট্রিসিটি। তোমরা এমন কোন যন্ত্রের নাম পড়েছো যে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে? অলরেডি পড়েছো যন্ত্রটার নাম? জেনারেটর। স্যার এখনো পর্যন্ত ডিসি জেনারেটর পড়েছি, বাট অল্টারনেটরও পড়ে। ঠিক ঠিক, আমি বলতে চাই জেনারেটর তোমরা পড়েছো, যাই হোক তোমরা একটা জেনারেটর পড়েছো। জেনারেটরে কি লাগে? একটা ওকে একটা মেকানিক্যাল এনার্জি লাগে, মানে রোটেশন লাগে, ও কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করে দেয়। তার মানে এই যন্ত্রটা আমার জানা আছে, ও কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে, কিন্তু ওকে ঘোরাতে হবে, অর্থাৎ ওকে একটা মেকানিক্যাল এনার্জি প্রোভাইড করতে হবে। এবার ঘোরানোর জন্য অনেক রকম টেকনিক আছে। কি কোন টেকনিক সব থেকে ভালো? দীর্ঘদিন ধরে মানে বিজ্ঞানীরা এটা নিয়ে রিসার্চ করেছিলেন যে কোন জিনিস, কোন মেকানিক্যাল এনার্জিকে ইউটিলাইজ করলে স্মুথলি যে কোনো জিনিসকে ঘোরানো যায়। প্রথম অনেক দীর্ঘদিন ধরে একটা রিসার্চ চলছিল, তোমরা নামটা শুনেছো?
নাম শুনেছো? কি আবিষ্কার করেছিলেন? স্টিম ইঞ্জিন। উনি প্রথম দেখিয়েছিলেন যে স্টিম হচ্ছে একটা এমন জিনিস, হিট থেকে আমরা যদি স্টিম বানাতে পারি, সেই স্টিম দিয়ে কিন্তু খুব ইজিলি যে কোনো টারবাইনকে আমরা ঘোরাতে পারবো, মানে যে কোনো জিনিসকে ঘোরাতে পারবো। এই জেমস ওয়াট প্রথমে এই জিনিসটাকে নিয়ে মানে ডিসকভার করেছিলেন। মানে দেখো অনেক মেথডেই করা যায়, শুধু হিটটাকে মানে হিট থেকে তুমি একটা জিনিস ঘোরাবে, এইটা আরো হয়তো দু একটা মেথডে করা যায়। দেখা যাচ্ছে যে তুমি যদি স্টিম দিয়ে, অর্থাৎ স্টিমিং মানে স্টিমকে ইউটিলাইজ করে করো, স্টিমকে কেন ইউটিলাইজ করবে? আর জল আমাদের কাছে আনলিমিটেড, ওয়াটারের রিসোর্সটা হচ্ছে আনলিমিটেড রিসোর্স, ওটাকে তাহলে স্টিম বানানো ইজি। তো আমরা সে কেরোসিনকে স্টিম বানাতে যাব না, তো সেই স্টিমটাকে যদি বানাতে পারি, বানিয়ে যদি ওটাকে দিয়ে ঘোরাতে পারি, অনেক বেটার, অনেক ইজি ওয়েতে আমরা পাবো। তো তখন দেখা গেল করা হলো যে ঠিক আছে, হিট যেটা তৈরি হচ্ছে, হিটকে এই হিট এনার্জিটাকে নিয়ে ওয়াটার আছে না, সেই ওয়াটারকে বানিয়ে ফেলো স্টিম। স্টিম মানে স্যার কি? আপনি বলেন স্যার জল হুম? আনলিমিটেড মানে আমরা সব সমুদ্রের জল ব্যবহার করি তা? জল আনলিমিটেড মানে হচ্ছে তোমার কাছে নদী নালা আছে, তো নদীর জলটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়। সমুদ্রের জল ইউজ করতে গেলে খরচা বেশি হবে, আর সমুদ্রের ধারে পাওয়ার প্ল্যান্ট বানানোটা রিস্কি। সেই জন্য সমুদ্রের ধারে কেউ থার্মাল পাওয়ার প্ল্যান্ট বানায় না, বানায় নদীর পাশে, নদীর জলটাকে ইউটিলাইজ করা যায় স্টিম বানানো। বুঝতে পেরেছি? জল আমাদের কাছে আনলিমিটেড বলতে আমি নদীর জলের কথা বললাম, নদীর জল আনলিমিটেড, তারপর স্টিম বানানোর জন্য যেটুকু লাগবে। তো ওয়াটারকে ইউজ করে আমরা স্টিম বানাবো। এবার এই স্টিম বানিয়ে, স্টিম মানে কি? যে স্টিম আমরা ভাপ নিই সেই স্টিম কি? মোটেই নয়। স্যার প্রেসার কুকারের বাইরে থেকে যেটা বেরোয় সেই স্টিম। প্রেসার সুপার কুকার, হিটেড স্টিম। সুপার হিটেড এবং সুপার প্রেসার, প্রেসারটাও কম না। 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসার হচ্ছে যেটা আমরা আমাদের বাতাসের চাপ, যেটা 76 মার্কারি এইচজি, ওটা 12 টাইমস। এত হিউজ প্রেসার এবং এত হিউজ টেম্পারেচার একটা স্টিম বানাচ্ছে, সেই স্টিমটাকে যদি প্রোভাইড করা যায় টারবাইন বলে একটা যন্ত্রে। টারবাইন মানে কি? একটা ব্লেড, একটা নয় মানে অনেকগুলো ব্লেড আছে, তার ভেতর দিয়ে যে হাই প্রেসারের স্টিমটাকে পাঠানো হবে, টারবাইনটা রোটেট করবে। ওয়ান্স ইউ হ্যাভ দ্য রোটেশন, নাও প্রোভাইড ইট টু ইয়োর জেনারেটর। মাঝখানের এই যে টেকনিকটা, অর্থাৎ হিট, কোয়েল পুড়িয়ে আমি হিট পেলাম, এই হিটে ওয়াটারটাকে নিয়ে স্টিম বানিয়ে টারবাইন ঘোরানো, এইটা সব, এটাই একটা অনেক ডিফিকাল্ট প্রসেস। এটা যত বেশি ডিফিকাল্ট, এবং তারপরেও এই জেনারেটর যে জেনারেটরে যা তা ঘোরালাম, যেমন খুশি ইলেকট্রিসিটি জেনারেটর সেটা করলে হবে না, এখানেও একটা ডিফিকাল্ট প্রসেস আছে। হ্যাঁ বলছি, ক্লাস নিচ্ছিলাম একটু, বলুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার ক্লাস নেওয়া হলে আমি করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এইটা যেমন একটা ডিফিকাল্ট প্রসেস, তেমনি এবার জেনারেটরকে ঘোরালো বা কেমন ভাবে ঘোরাচ্ছে, সেরকম কিরকম পাওয়ার জেনারেট হচ্ছে, এটাও একটা বিষয়। তাহলে এই দুটো বিষয়কে একসঙ্গে নিয়ে এই এতটা বড় ডিফিকাল্ট একটা প্রসেস, এবং এইটা দিয়েই পাওয়ার প্ল্যান্টটা আলটিমেটলি চলছে। এটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের মেন কনসেপ্ট। অর্থাৎ আমি কিন্তু এইগুলো পরের দিনে রিপিট করবো না, মানে আমি যখন ধরো পরের দিন থেকে কি তারপরের দিন থেকে যদি কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট করাই, প্রথমে কোল দিয়ে স্টার্ট করবো। তো কোল দিয়ে যখন স্টার্ট করবো, তুমি একটা জিনিস দেখবে যে এই যে কোলটা, কেন কোলটাকে আমি একটু ডিটেলে পড়াবো, মানে কোলটা পড়াতে মেবি হয়তো 20 লেগেছে, 20 নয় আর একটু কম, মানে অনেকটা সময় লেগে যাবে মোট কথা। কারণটা হচ্ছে একটাই, কোলটাকে একটু ডিটেলে পড়াবো কারণ এর পরের যে পাওয়ার প্ল্যান্ট গুলো, সেইগুলোর মধ্যে বেশ কিছু দেখবে যে এইটাকে বেস করেই চলছে। অর্থাৎ তোমার একটা দরকার হিট এনার্জি, সেটা তুমি কয়লাকে পুড়িয়ে করলে কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, যদি এটাকে মনে করো যে না আমি কোল দিয়ে করব না, হিটটা অন্য কিছু মেথডে নিয়ে আসবো, তাহলে সেই নামে তার পাওয়ার প্ল্যান্ট হয়ে যাবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট।
ওখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, সেই রিঅ্যাক্টর চার্জ করলে সেই একই হিট তৈরি হয়, সেই হিটটাকে নিয়ে ওয়াটারকে স্টিম বানানো হয়, স্টিম বানিয়ে টারবাইনে ফিট করা হয়, টারবাইন ঘোরে, জেনারেটর ঘোরে, ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এটা হয়ে গেল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তার মানে আমি যেটা করব, আমি কোলটাকে আগে ডিটেলে পড়াবো, কোলটার এই কোলের এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা সব ডিটেলে ভালো করে পড়ি, একদম তোমাদেরকে রেডি করে দেবো। তারপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যখন পড়াবো তখন এই পার্টগুলো আর বলার দরকার নেই, নিউক্লিয়ার সময় শুধু এইটুকু বললেই হবে। তারপরে পড়াবো ধরো ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ডিজেল পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট আবার দু রকম হয়, একটা ডিজেলকে পুড়িয়ে হিট এনার্জি ওখান দিয়ে স্টিম বানানো, বা ডিজেল ইঞ্জিনকে ডাইরেক্টলি একদম এখানে দিয়ে দেওয়া। কারণ ডিজেল ইঞ্জিন তো ঘুরবে, তো একবার ঘুরলে ব্যাস জেনারেটর দিয়ে দাও। এটা আইসি ইঞ্জিন তৈরি করে। হ্যাঁ ওটাই তো ডিজেলের আইসি ইঞ্জিন, ডিজেলটাকে আইসি ইঞ্জিনের ভেতর দিয়ে ঘুরিয়ে ওই যে একবার রোটেশন পেয়ে যাওয়া জেনারেটর ইলেকট্রিসিটি। এইটা তো তোমরা সবাই চোখের সামনেই দেখেছো। হ্যাঁ স্যার, জেনারেটর মানে হ্যাঁ হ্যাঁ, স্যার জেনারেটর যত রকম জেনারেটর দেখেছো। বিভিন্ন যে ট্রাক বা গাড়ি, ট্রাক গাড়িতে তো ইলেকট্রিসিটি লাগে না, ইলেকট্রিসিটি হ্যাঁ স্যার এটা তৈরি ইলেকট্রিসিটি হয়, জেনারেটর তো হয় স্যার, ওটা ব্যাটারিতে হয়। চার্জ হয়ে যায় স্যার। হ্যাঁ হয়তো, কিন্তু ওটা দিয়ে চাকা চলে না, ওটাই বলছি আমি। ব্যাটারি চার্জ হয়, সেখানেও এটা টেকনিকটা রয়েছে একই। তো নিউক্লিয়ার হোক ডিজেল হোক, তো এইসব জিনিসগুলোতে আর আরেকটা আছে, সেটা হচ্ছে সোলার থার্মাল। সোলার থার্মাল যেটা, সোলার মানে ওই সোলার ভেবো না, সোলার প্যানেল ভেবো না, সোলার থার্মাল যেটা, সোলার থার্মালও একই, সূর্যের আলোটাকে কনসেন্ট্রেট করে প্রচন্ড জলকে হিট করে স্টিম বানিয়ে এই পাঠিয়ে দেওয়া। তার মানে আমি সেই জন্য কি করবো, আগে কোলটাকে ডিটেলে পড়িয়ে নেবো, আর কোলকে একবার ডিটেলে পড়ানো হলে তারপরে ওইগুলোতে আর এই ভেতরে জিনিসগুলো নেই, পড়াতে হবে না। শুধু আমি পড়াবো না নয়, সিলেবাসেও নেই, কারণ যিনি বইটা সিলেবাস লিখছেন উনিও জানেন যে একবার কোলটা পড়া হয়ে যাচ্ছে মানে এই ভেতরে জিনিসগুলো তার ডিটেল আলোচনা করার দরকার নেই, কারণ ভেতরগুলো সাপোর্টগুলো সব এক। শুধুমাত্র তখন সেক্ষেত্রে ওই টেকনিকটুকু জানলেই হবে যে এইখান থেকে এটা কি করে তৈরি হচ্ছে। কিন্তু স্যার সূর্যের তাপ তো স্যার পরিমাণটা তো খুবই কম, হিটটা, তাহলে স্যার কিভাবে হয়? আচ্ছা, তুমি তোমার পরীক্ষার খাতাটা আমার সামনে, আমার কাছে বসবে, পরীক্ষা খাতাটা খুলবে, আমি একটা আতস কাঁচ নিয়ে এসে আমাকে ধরবো, পরীক্ষাটা দাউ দাউ করে ধরে যাবে। কিছুই তো রোদ নেই, দাউ দাউ করে ধরলো কেন বলো? তো এটা তোমার পরীক্ষার খাতা তোমার কনসেন্ট্রেট হয়ে যায় স্যার, এটা বেড়ে যায়। সোলার থার্মালটা ওই একই একটা টেকনিক, জায়গায় পয়েন্ট হয়ে থাকে। সোলার থার্মালটা ওই একই কাজ করে। কাদের বাড়িতে ডিস অ্যান্টেনা আছে গো, মানে ওই টাটা স্কাই বা ডিটিএইচ কার বাড়িতে আছে? আমাদের বাড়িতে আছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, একবার মনে হয়নি ডিস অ্যান্টেনার চেহারাটা ওরকম কেন? কোনোদিন মনে হয়েছে ডিস অ্যান্টেনার চেহারাটা ওরকম কেন? স্যার সিগন্যালটা মানে এটার এক জন্য জায়গাতে হয়। বেশি বেশি সিগন্যাল ক্যাচ করতে পারে স্যার, এরকম করে। এসি সিগন্যাল ক্যাচ করতে পারে নয়, এটা তোমার স্যাটেলাইট, স্যাটেলাইট থেকে সিগন্যাল, এটা তোমার স্যাটেলাইট, স্যাটেলাইট মানে একদম ইয়েতে রয়েছে, স্যাটেলাইট থেকে সিগন্যাল আসছে, ধরো স্যাটেলাইট থেকে পুরো তো সিগন্যাল থ্রো করছে, এরকম ধরো এসে পড়ে সিগন্যাল গুলো, পড়ে একটা জায়গায় কনসেন্ট্রেট হয়ে যায়, যেখানে কনসেন্ট্রেট ওখানে একটা রিসিভার লাগানো আছে, দেখেছো? সেই রিসিভার থেকে তার তোমার ঘরে নেমে গেছে। হ্যাঁ স্যার আছে স্যার, দেখেছি। এই জন্য ডিস অ্যান্টেনার চেহারা এরকম, এতটা জায়গাটাকে ও একটা জায়গায় কনসেন্ট্রেট করে। এইটা যদি ডিস অ্যান্টেনা, যদি এটা কাঁচের হতো কি হতো গো? আয়না, যদি এটা আয়না হতো, সূর্যের আলোটা পড়লে কি হবে একটা জায়গায়? ফোকাস রিসিভারটা স্যার গরম হয়ে পড়ে যাবে। রিসিভারটা গরম হয়ে পড়ে যাবে, সেই রিসিভার না লাগিয়ে ওখানে যদি আমি জল রাখি, হিট হবে। ওটা গরম হয়ে যাবে। হিট হবে। যে গরম হবে নয়, ভালো করে ভাবো, এইটুকু একটা আতস কাঁচ, এইটুকু এইটুকু অ্যাপারচারের আতস কাঁচ কাগজে আগুন ধরিয়ে দিচ্ছে। এত বড় এই 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 অ্যান্টেনাটা ধরো এই তোমার ঘরের যত বড় দেওয়াল, অত বড় অ্যাপারচারের একটা অ্যান্টেনা, মানে অত বড় অ্যাপারচারের একটা আয়না, এইখানে যদি সানকে কনসেন্ট্রেট করে, বুঝতে পারছো কি হবে? জলের জলের টেম্পারেচার চলে যাবে এই জায়গায়, টেম্পারেচারটা দেখো, দ্যাট ইজ সোলার থার্মাল। জল, এই জায়গায় জল লাগলে এই টেম্পারেচার, ব্যাস, বুঝতে পারছো?
এত হিউজ টেম্পারেচারে এই জলটাকে নিয়ে আরামসে হিউজ জেনারেশন করা যাবে, দ্যাট ইজ কল্ড সোলার থার্মাল। আচ্ছা, কিন্তু স্যার সোলার থার্মাল স্যার প্রেসারটা কোথা থেকে পাবো? জল প্রেসার কুকারের ভেতরে প্রেসার করতে আসে। প্রেসার কুকারের ভেতর কি তুমি বাইরে থেকে তুমি হাওয়া দিয়ে প্রেস করো? করো না না তো? সে করিনি, কিন্তু একটা জায়গাতে স্যার যদি কনসেন্ট্রেট করা হয় স্যার একটা জায়গাতেই, যদি বেরোতে না হ্যাঁ দেওয়া হয় তাহলে প্রেসার অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ ওটাই, এখানে যে পাত্রটা তুমি রেখে জলটা খোলা জল রাখনি, ওটা একটা জলটা একটা কন্টেনারের মধ্যে রয়েছে, সেই কন্টেনারটা গরম হচ্ছে, সেই কন্টেনারের ভেতরে থাকা জলটা হিউজ টেম্পারেচার আর প্রেসারে স্টিম তৈরি করে দিচ্ছে। একই কনসেপ্ট, যে কনসেপ্টে আগের গুলো একই সবগুলো একই কনসেপ্টে চলছে। ওখানে তুমি কয়লা পুড়িয়ে হিট পাচ্ছ, আর এখানে সানকে কনসেন্ট্রেট করে পাচ্ছ। নিউক্লিয়ার হলে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে ওই হিটটা পাচ্ছ। ডিজেল হলে, ডিজেলে যদি ওই মেথড হয় তাহলে ডিজেল পুড়িয়ে ওটা দিয়েও করা যাবে। যদি ওটাকে করতে হয় না, ওটাতে এফিসিয়েন্সি অনেক কম হয়, তার জন্য ডিজেলটাকে ডাইরেক্টলি একদম থাকতে দিয়ে দেওয়া হয়। এই হচ্ছে কনসেপ্ট। তো শুনে বুঝতেই পারছো যে সাবজেক্টটা একটু মেকানিক্যাল বেস সাবজেক্ট, কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট। আর ভেবো না যেটা আমি এই সেমিস্টারে পড়লাম মিটে গেল। পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং সারা বছর সারা জীবন কাজে লাগবে। যত চাকরির পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষায় বসবে, পাওয়ার প্ল্যান্ট থেকে তুমি মিনিমাম 2টো কোশ্চেন পাবেই পাবে, 2টো থেকে 3টে কোশ্চেন পাবেই। তো যাই হোক, এবার কয়লা পুড়িয়ে বুঝলাম আর আমি এগুলো বুঝলাম। আর মানে দেখো, যারা জানতে না জিনিসটা মোটামুটি একটু জানলে যে কিভাবে এই জিনিসটা জেনারেশন করা যাবে। এবার শুনে তো মনে হচ্ছে স্যার এটা তো ইজিয়াস 1 2 3, ওই টেম্পারেচার হাই প্রেসার তুলবো দিয়ে ব্যাস ওটা দিয়ে টারবাইনে ফিট করে টারবাইন ঘুরবে, ওর সঙ্গে জেনারেটর লাগিয়ে দিলে জেনারেটর ঘুরবে, ইলেকট্রিসিটি, ব্যাস খুব ইজিয়াস 1 2 3। বাইরে থেকে শুনতে ইজিয়াস 1 2 3, ভেতরে প্রত্যেকটা কম্পোনেন্টটা এতটা সূক্ষ্ম, এতটা ইয়ে, যখন পড়াতে পড়াতে, আমি এখন বলবো না আজকে সবকিছু, পড়াতে পড়াতে এমন কিছু বলবো দেখবে তুমি হাঁ হয়ে যাবে শুনতে শুনতে, বাবারে এত কিছু আছে। এটা একটা বিষয়। এরপরে আর কি পড়ে, আর কি কি রিসোর্সেস পড়লে? হাইড্রো। হাইড্রো মানে কি? জল। আচ্ছা, জলের জল দিয়ে কি করে, আলটিমেটলি এটুকু বুঝে গেছো যে আমাকে জেনারেশন করতে হলে কিছু একটা ঘোরাতে হবে। জল দিয়ে কি করে ঘোরাবে? কোনো ঝর্ণার সামনে টারবাইন লাগিয়ে। ঝর্ণা, হ্যাঁ, ও বলছে ঝর্ণাটা ক্রিয়েট তো করা যায় স্যার, বিভিন্ন যদি ড্যাম বানানো হয় সেক্ষেত্রেও সে ঝর্ণা ওইটাই, ক্রিয়েট করা যায়। ঝর্ণা নয়। ছোটবেলায় আমরা হয়তো এরকম ভাবতাম, ছোটবেলায় আমরা কিরকম ভাবতাম, ছোটবেলার কনসেপ্টের সঙ্গে এবার এই কনসেপ্ট আমরা ঠিক করো। ছোটবেলায় আমাকে ভুল পড়ানো হয়েছিল আমাদের। ছোটবেলায় আমরা ভাবতাম যে এই মনে করি একটা পাহাড়, সেই পাহাড়ের গা বেয়ে মনে করি কালি, পাহাড়ের গা বেয়ে মনে করি জল জল ঝরঝর করে জলটা ঝরে পড়ছে। হুম, আমরা ভাবতাম, ছোটবেলায় হয়তো এরকম ভাবতাম, ঝরে পড়ছে, যে এইখানে একটা এরকম টারবাইন লাগানো হয়েছে হয়তো। এইরকম ভাবতাম, তাই না? যে জলটা ঝরে পড়ছে, দেখে ধাক্কা খেয়ে টারবাইনটা এইদিকে ঘুরছে। এরকমও আছে, এরকম নেই নয়, এরকম আছে। কিন্তু একবার একটু ভেবে দেখো তো, এইরকম তুমি যে অ্যারেঞ্জমেন্ট করো, মানে এইরকম ইউনিফর্মলি এটা ঘুরবে না। ইউনিফর্মলি তো ঘুরবেই না, দ্বিতীয় হচ্ছে অনেক জল নষ্ট হবে, জলের প্রপার ইউটিলাইজেশনটা তুমি করতে পারবে না। এই তখন জন্যই সেই জন্য সব স্টোর তো করা ঠিক হয়, বলা তারপরে হবে না। পাইপ দিয়ে তখন এটা ঘোরানো হয় সাফিসিয়েন্ট ঠিক প্রেসার। ঠিক ঠিক। বাকি যে বলছি, মানে সবার জন্য বলছি, জিনিসটা কি বলতে চাইলাম সেটা হচ্ছে যে যদি তুমি ঝর্ণার ভেতরে জিনিসটা রেখে দাও, তুমি এক তো ইউনিফর্মলি ঘুরবে না, এটাও ঠিক কথা, যে সবটুকু ওয়াটার তুমি ইউটিলাইজ করতে পারবে না। সেই জন্য বলছে যে এইরকম একটা করো না, একটা কাজ করো, এত এরকম না করে জলটাকে আটকাও। জলটাকে আটকাও মানে কি? আমি দুটো ভিউ দেখাচ্ছি। এইটা হচ্ছে ধরো উপর থেকে ফ্রন্ট ভিউ, এটা উপর থেকে টপ ভিউ দেখছো, এটা টপ ভিউ, এটাকে বলছি আমি সাইড ভিউ। টপ ভিউটা দেখো, এটা একটা নদী, নদীর এদিকটা আপস্ট্রিম, এদিকটা ডাউনস্ট্রিম।
অর্থাৎ নদীটা এই দিকে ফ্লো হচ্ছে, ঠিক আছে? এটা আপস্ট্রিম, এটা ডাউনস্ট্রিম, মানে নদীটা আপ থেকে ডাউনের দিকে ফ্লো হচ্ছে নদী। এটা তুমি ওপর থেকে দেখছো মনে করো। আর এই নদীটাকে আমি যদি এদিক থেকে দেখি তাহলে সাইড ভিউ এরকম দেখবো যে নদীটা এইরকম করে নেমে গেছে, তবে না জলটা এদিকে ফ্লো হচ্ছে। সবাই ভিউটা বুঝতে পারছো সবাই, আশা করি। হ্যাঁ স্যার। এবার আমি কি করলাম, বদমাইশি করে এইখানে একটা বাঁধ দিয়ে দিলাম, এই বরাবর একটা বাঁধ দিয়ে দিলাম। বাঁধটাকে বলছি আমি ড্যাম। অর্থাৎ নদীর ফ্লোটাকে আমি জোর করে আটকে দিলাম, অর্থাৎ এই আটকে দিলাম। তাহলে যে জলটা এই লেভেলের হয়তো জল ছিল, জলটা ফ্লো হচ্ছিল, যেই মাঝখানে আটকে দিলাম তখন কি হয়ে গেল, এই জলটা এবার বাড়তে শুরু করলো, তাই না? জলটা আটকে দিচ্ছি, জলটা তো বাড়তে থাকবে দিকটা, এইটা পুরো আটকে দিচ্ছি ড্যাম লাগিয়ে। জলটা যখনই বাড়ছে আমি এই ড্যামটাকে অনেক উঁচু করলাম, অর্থাৎ জলটাকে পুরো আটকে দিয়ে জলের হাইটটাকে আমি এখন দেখো কোথায় করে দিলাম। আগে যে জলটা এই লেভেলে ছিল সেই জলটাকে আমি এখন কত উঁচু করে দিয়েছি, অর্থাৎ আটকে দিয়েছি জলটাকে দিয়ে এইখানে একটা সরু চ্যানেল করে দিয়েছি। এইখানে নয়, আরেকটু নিচে এইখানে সরু চ্যানেল করে দিয়েছি। তাহলে এইখানে জলটা কিরম বেরোবে, এখানে জলটা অনেক প্রেসারে। প্রচন্ড প্রেসারে বেরোবে। ওইখানে একটা আমি টারবাইন ফিট করছি, যে টারবাইনটা এই জলটাকে নিয়ে এখানে টারবাইনটাকে আমার গোল করে ঘুরছে, জলটা এই দিক দিয়ে আউট হবে। মানে জলটা অ্যাকচুয়ালি এখানে নয়, ড্যামের ভেতরেই আছে, আমি আর বাইরে আঁকছি ভুল করে। ধরো এরকম আছে, এই চেম্বারটাকে নিয়ে এখানে একটা চাকা মতো রয়েছে বা টারবাইন, জলটাকে নিয়ে এইরকম ফেলা হয়েছে, এখানে চাকা রয়েছে, চাকাটা ঘুরছে, এই চাকাটা ঘুরে তলা দিয়ে জলটা বেরোচ্ছে, অর্থাৎ এই চাকাটাই হচ্ছে টারবাইন। এবার টারবাইনের যেই চাকাটা ঘুরছে, অর্থাৎ এখানে একটা শ্যাফট আছে, হ্যাঁ, এই চাকাটা যদি ধরো এই দিকে ঘুরে এরকম করে ঘুরছে চাকাটা, তার মানে কি এই শ্যাফটটা ঘুরছে, এর সঙ্গে তুমি জেনারেটর লাগাও, ইলেকট্রিসিটি পেয়ে যাবে। অর্থাৎ আমি ড্যামে যদি উপর থেকে দেখি দেখবো যে এই আর ডাউন স্ট্রিমে কোনো জল নেই, আপ স্ট্রিমটা জলে পুরো উঁচু হয়ে আছে, অর্থাৎ এখানে অনেক জল আছে, আর দেখো এই সাইডটায় জল নেই। তিলপাড়া ড্যামে সবাই গেছো, ছবিটা আবার খেয়াল করো। স্যার এটা কি ম্যাসেঞ্জার ড্যামের সেম প্রসেস? ম্যাসাঞ্জোর তিলপাড়া প্রত্যেকটা ড্যাম একই প্রসেস তৈরি করা, সব বলছি, সবার উত্তর দিচ্ছি আমি। ম্যাসাঞ্জোর হোক তিলপাড়া হোক প্রত্যেকটা ড্যাম একই প্রসেসে তৈরি করা, একই ইঞ্জিনিয়ারিং এ তৈরি করা। এবার তিলপাড়ায় যে পরিমাণ জল ধরা যাচ্ছে সেটা দিয়ে ইলেকট্রিসিটি জেনারেশন করা যাবে না, ওটা লাভ হয়নি, মানে ওইটুকু জল নিয়ে কে ইলেকট্রিসিটি জেনারেট করবে, ওই জন্য ওখানে পাওয়ার প্ল্যান্ট বসানো হয়নি। ম্যাসাঞ্জোরে এখানে অনেকটা জল আছে, ওই জন্য ওখানে পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে। এবার বলো কে কি বলছো, বলো এবার। ছবিটা তো দেখা যাচ্ছে না, হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। সবারই হয়েছে না তোমার হয়েছে? না না স্যার স্যার আমাদের ঠিক দেখা আছে। যাচ্ছে আমাদের। ওটা একবার আচ্ছা, ঠিক চেঞ্জ আছে। কর, ওটা একবার চেঞ্জ কর, ওটা অন্য কারোর ইয়াতে ক্লিক কর, অন্য কারোর ছবিতে ক্লিক আচ্ছা। কর, লিভ করে এই স্যার জয়েন একটু পিন করলাম, কর। তাও তো হচ্ছে না। আচ্ছা আমার ইয়ে করো, কি বলে পিন করো, আমার ভিডিওটাকে পিন করো, আমার ভিডিওটা পিন করো। করেছি। হয়েছে? না স্যার, ভিডিওটা শুধু অডিওটা শোনা যাচ্ছে, ভিডিওটা তো দেখাই যাচ্ছে না। তোমার নেট কানেকশন আমি তাহলে বলছি 7 তো নেই। অন্য কোনোটাতে, না স্যার অন্য কারোর নামে ইয়াতে টাচ করে একবার, মানে পিনটা একবার চেঞ্জ কর, দিয়ে আবার ওইটাতে স্যারেরটাতে পিন কর। হচ্ছে না। লিভ করো একবার, কেটে আরে লিভ একবার করো, লেফট হয়ে যা দিয়ে জয়েন হন। লেফট হয়ে জয়েন হও, লেফট হয়ে জয়েন করুক দেখুন। তো আমি যেটা বলছিলাম, এবার তিলপাড়ার ছবিটা সবাই মনে করো, তিলপাড়া হোক ম্যাসাঞ্জোর হোক, ভালো করে এবার খেয়াল করো, ড্যামের একটা সাইডে প্রচুর জল থাকে, একটা সাইডে জল থাকে না, তার মানে কি জলটাকে নিচে আটকে রাখা হয়, কাজ হচ্ছে ওই রকমই। তার মানে আপস্ট্রিমে জলটা ইচ্ছে করে ড্যামটা দিয়ে আটকে, ড্যামের নিচে কি আছে, এখানে একটা ফাঁক নেই, অনেকগুলো গেট আছে, তো তুমি যদি সবকটা গেট বন্ধ করে রাখো, জলটাকে ফ্লো না হতে দাও, তাহলে ওইদিকে জলের হাইট বাড়বে। যখন বাড়তে বাড়তে কি হচ্ছে, আবার জলটা এত হাইট উঠেছে, মানে কি এইখানটায় এর যদি উচ্চতা h হয়, তাহলে তুমি এইখানে যে পরিমাণ শক্তি পাবে h রোজই, তোমরা পড়েছো ছোটবেলায়,
এইচ রো জি, এই রো হচ্ছে এখানে জলের ঘনত্ব, জি হচ্ছে তোমার 9.81। তো এই এতটা, যত জলটাকে বাড়তে হবে তত বেশি এনার্জি তুমি এইখানটা থেকে পেতে থাকবে। সেই কারণেই এবার জলটা তো এমন দেখতে হবে যে জলটা সাফিসিয়েন্ট হয়। তিলপাড়াতে যে পরিমাণ জল জমে ওদিকে ইলেকট্রিসিটি জেনারেশন করা যাবে না, সেই জন্য ওটাতে কিছু বসায়নি, ওটা শুধু চাষের কাজে লাগে। ওই ড্যামের জলটা ধরে রেখেছে, ওটা শুধু চাষের কাজে লাগায়। আর অর্থাৎ মানে এটাও আমি পড়াবো, হাইড্রো পড়ানোর সময় এটাও পড়াবো। এগুলো হচ্ছে কো জেনারেশন টাইপের প্রজেক্ট এগুলো। অর্থাৎ চাষের ড্যামটা মেনলি তৈরি করা হয়েছে ইরিগেশন পারপাসে, অর্থাৎ চাষের জন্য। চাষের জমিতে জল লাগবে, সেই জন্য জলটাকে স্টোর করা হয়েছে ড্যাম দিয়ে আটকে। আর যদি দেখা যায় যে জলটা অনেকটা এনাফ স্টোর হচ্ছে, ওদিকে ইলেকট্রিসিটি জেনারেশন করা মানে পসিবল আছে, সেটা ড্যাম তৈরি করার আগেই ওরা দেখে নেয় কোনো একটা জায়গায়। তো সেখানে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বসিয়ে দেবে। ম্যাসাঞ্জোর ড্যামে অনেকেই গেছো, দেখেছো কত বড়, বিশাল বড় ড্যাম, ওটা সবাই দেখেছো যারা গেছো। যদি জিজ্ঞেস করো স্যার ওখান থেকে কত পাওয়ার জেনারেট করা যায়, শুনলে হেসে উল্টে যাবে। মাত্র 4 মেগাওয়াট, মাত্র 4 মেগাওয়াট জেনারেশন হয় ম্যাক্সিমাম, তার বেশি জেনারেশন হয় না। অত কাঠখড় পুড়িয়ে অত পাওয়ার প্ল্যান্ট বসে মাত্র 4 মেগাওয়াট জেনারেশন হয়। তুমি আশা করছো কি করে যে তিলপাড়ায় কোন পাওয়ার প্ল্যান্ট বসবে? তো আমার বক্তব্যটা হচ্ছে যে এইটা হচ্ছে হাইড্রো পাওয়ারের মেন প্রিন্সিপাল। আচ্ছা, সুরভি না কে বললে ওর তোমার ঠিক হয়েছে? সুরভি তো বলছিল নাকি, না তৃষা বলছিলে, কে বলছিলে বলো তো? স্যার আমি সুরভি ঠিক হয়ে গেছে তো? সুরভি আবার লেট হয়ে গেল, ওর আবার কি হলো কে জানে আজকে আবার। এরকম হয় কারণ স্যার আমার ইন্টারনেট প্রবলেম হবে স্যার। তোমারই নেট প্রবলেম হচ্ছে তাহলে। হুম, অন্য কোনো ফোন থেকে জয়েন করার চেষ্টা করো লিংকে, তাহলে আমি অ্যালাউ করে দিচ্ছি। যদি অন্য কারো ফোন থাকে বাড়িতে, চেষ্টা করে দেখো। ঠিক আছে স্যার। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, তো এইটা হচ্ছে তোমার মানে হাইড্রো পাওয়ারের মেন প্রিন্সিপাল হচ্ছে এই জিনিসটা। আশা করি সবার ব্যাপারটা বোঝা গেছে যে কি জিনিস নিয়ে। এবার ডিটেল প্রত্যেকটা জিনিস ডিটেলে দেখাবো। এটা হচ্ছে হাইড্রো। আর কি কি পড়ালাম, আর কি কি নাম বললাম? স্যার উইন্ড উইন্ডটা আশা করি সবাই জানো। গ্যাস টারবাইনটা, আচ্ছা গ্যাস আমি পরে আসছি। উইন্টার সবাই জানো আশা করি, জিনিসটা ধরতে পারছো কি? বলুন হ্যাঁ স্যার বলুন, নিউক্লিয়ার ভালো করে জানি না। হ্যাঁ বলছি সব বলবো তো। আমি না বলে কোথায় যাবো, কোথায় বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনে থেকে যদি জিনিসটা দেখো এরকম দেখতে লাগে। জিনিসটা কি বুঝতে পারছো? হাওয়া দেবে, হাওয়া ধরবে, হাওয়া দিলে এটা ঘুরবে। এটা যখন ঘুরছে, ধরো এটা আস্তে আস্তে ঘুরছে। এবার এটা তুমি ফ্রন্ট ভিউ দেখছো, এবার একটা সাইড ভিউ দেখো। সাইড ভিউ দেখবে, ধরো এই হচ্ছে এটা সাইড ভিউটা দেখছো তুমি সাইড থেকে, এই দিক থেকে। এটা এখানে হাওয়া ধরছে, উইন্ড, এটা ঘুরছে। ঘুরছে মানে কি, এই যে স্যাপটা, এই স্যাপটা রোটেট হচ্ছে। এবার এটা যে স্পিডে রোটেট হচ্ছে, এখানে একটা গিয়ার বক্স আছে। এটা গিয়ার বক্স আছে সিম্পলি। অর্থাৎ এটা যত জোরে ঘুরছে, এটা ওর থেকে বেশি জোরে ঘোরাচ্ছে। যদি ধরো এটা ধরো যদি 30 আরপিএম এ ঘোরে, 30 আরপিএম না, অত স্লো হবে না। ধরো 100 আরপিএম এ যদি ঘোরে, এই চাকাটা যদি 100 আরপিএম এ ঘোরে, ধরো এটা 500 আরপিএম এ ঘুরছে। গিয়ার মানে গিয়ার বক্স যেমন দেখেছো, মেকানিক্যাল গিয়ার। আমাদের ইলেকট্রিসিটিতে যেটা ট্রান্সফরমার ভোল্টেজকে স্টেপ ডাউন বা স্টেপ আপ করতে পারে, মেকানিক্যালের সেটাই হচ্ছে গিয়ার। স্পিডকে বা টর্ক, মানে আমাদের কি হয়, স্টেপ আপ ট্রান্সফরমার হলে ভোল্টেজ বাড়ে, কারেন্ট কমে। আর স্টেপ ডাউন হলে ভোল্টেজ কমলে কারেন্ট বাড়ে। ওদেরও গিয়ারেও তাই। কারণ আলটিমেটলি তোমাকে তো এনার্জিটা তো কনস্ট্যান্ট থাকবে, সে গিয়ার বক্স স্পিড বাড়া কমাক যাই হোক। যদি স্টেপ আপ গিয়ার হয়, গিয়ারটা তোমার স্পিড বাড়াচ্ছে, টর্ক কমিয়ে ফেলছে,
আর যদি গিয়ারটা মানে স্টেপ ডাউন হয়, মানে স্পিডকে যদি কমায়, তাহলে টর্ক বাড়ছে। ঠিক আছে, এই তো কনসেপ্ট। তো মনে করো এটা হচ্ছে জাস্ট সিম্পলি স্পিডটা বাড়ালো, এটা 500 RPM এ ঘোরাচ্ছে এই শ্যাফটটাকে। এইখানে তুমি একটা জেনারেটর কানেক্ট করে দাও, সেখানে তুমি ইলেকট্রিসিটি পেয়ে যাবে। এটা উইন্ড পাওয়ারের মেন প্রিন্সিপাল। স্যার ওই যদি পাশে কেউ পিকচারটা দেখতে পাচ্ছি না। রোটেট করো, স্ক্রিন রোটেট করো, স্ক্রিন রোটেট করো, স্ক্রিনটা রোটেট করো। আর না হলে হাতে করে দেখো, ড্র্যাগ করা যাবে, স্ক্রিনটাকে সরিয়ে আনা যাবে হাতে করে। স্যার একটা টারবাইনে কতগুলো মানে ওয়াইন টারবাইনে কতগুলো মানে কত এনার্জি করে জেনারেট করে? অনেকগুলোই তো থাকে। কখনো কোনো পাওয়ার প্ল্যান্টের কত কি জেনারেট করছে এনার্জিতে মাপবে না, সবসময় ওয়াটেজ কত পাওয়ার প্রডিউস করছে সেইটা মাপবে সবসময়। কারণ এনার্জি তো বলতে পারো না, এনার্জিটা মানে কি পাওয়ার ইনটু টাইম। মেশিনটা কতক্ষণ ধরে চলেছে সেইটা তো ফিক্স নয়, তাই না? সেই কারণে মেশিনটা কতটা পাওয়ার জেনারেট করতে পারছে সবসময় পাওয়ারে বলবে। যেমন আমি দেখো আগে বললাম মেগাওয়াট, মেগাওয়াটে বলেছি, পাওয়ারে বলেছি, সেরকম এটাও পাওয়ারে বলবে। উইন্ড পাওয়ার বিভিন্ন রকম রেঞ্জের হয়, 10 কিলোওয়াটের, সরি 2 কিলোওয়াটের হয়, 10 কিলোওয়াটের হয়, 50 কিলোওয়াটের উইন্ড টারবাইন হয়, এরপর চলে যায় 2 মেগাওয়াটের উইন্ড টারবাইন হয়, আপ টু 10 না বোধহয় 12 মেগাওয়াট অব্দি উইন্ড টারবাইন হতে পারে একটা উইন্ড টারবাইন। একটা উইন্ড টারবাইন মনে করো 2 মেগাওয়াট কি 10 মেগাওয়াট তৈরি করছে। এবার যেখানে দেখবে মানে এগুলো অ্যাকচুয়ালি উইন্ডটা আমাদের দেশে সেইভাবে নেই, আমাদের দেশে ভালো হাওয়া দেয় না। তুমি যদি নেদারল্যান্ডে যাও, নেদারল্যান্ড দেশটাতে সমুদ্রের মাঝখানে একটা দেশ, তো সমুদ্র থেকে ওদের মানে সি লেভেলটা থেকে ওদের লেভেলটা ডাউন, ছোটবেলায় পড়েওছে ওটা। তো ওদের ওখানে প্রচুর হাওয়া দেয়, ঝড়ের মতো হাওয়া 24 ঘন্টা দিয়ে যায়। সেইখানে ওরা কি করেছে, শুধু একটা উইন্ড টারবাইন বসায়নি, একটা, দুটো, তিনটে, চারটে, পুরো একদম মাঠ জুড়ে অনেক উইন্ড টারবাইন বসিয়েছে। আর ওগুলো তো বলা প্রতিটির হয় জন্য তো এক একটা মানে জেনারেটর প্রত্যেকটা, ধরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ওই উইন্ড টারবাইনের পিছনেই রয়েছে। এইটার পিছনটা এরকম দেখতে হয়, আমি ছবিগুলো সব দেখাবো। এরকম ধরো দেখলে এরকম দেখতে, তো এইরকম দেখতে হয় উইন্ড টারবাইনটা। এবং এই যে উইন্ড টারবাইনের পিছনে এই রকম যে ঘরটা, এই ঘরটা হচ্ছে দূর থেকে দেখে মনে হয় যেন এটা খুব ছোট। এই উইন্ড টারবাইনের এই ভেতরে এই বরাবর না সিঁড়ি আছে, এই সিঁড়ি বরাবর ওঠা যায় এরকম করে। সিঁড়ি দিয়ে উঠতে তোমার প্রায় 1 ঘন্টা লেগে যাবে সিঁড়ি দিয়ে উঠতে। সিঁড়ি দিয়ে টুকটুক উপরে উঠতে 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 থাকো, দিয়ে উপরে উঠে এখানে পৌঁছবে। পৌঁছে দেখবে এটা একটা ছোটখাটো একটা বাড়ির সমান। এর ভেতরে অনেক রুম আছে, রুমের মধ্যে বড় বড় ট্রান্সফর্মার রাখা আছে, এ আছে, বালতি ঝাঁটা ঝুড়ি সব আছে, এর মধ্যে রুম আছে বড় বড়। তার মধ্যে কোন একটা রুমে গিয়ে দেখবে গিয়ার বক্স রুম, মানে ওইখানে দেখবে বিশাল বড় বড় দুটো গিয়ার ঘুরে চলেছে। তারপরে রুমটা দেখবে পিছনের রুমটা, ওর পিছনে এখানে একটা রুম আছে, এই রুমটার পিছনের রুমটা আছে জেনারেটর রুম, জেনারেটর রুমের পিছনে আছে ট্রান্সফরমার রুম, তারপর আছে প্রোটেকশন ইকুইপমেন্ট রুম। এরকম তো অনেকগুলো পরপর ঘর আছে এই ওই উপরে জায়গাটা। দূর থেকে ছোটতে লাগে কিছুই নাই, ভেতরে এই উঠে গিয়ে বলো 3-4টে ঘর, ফ্ল্যাট বাড়ি সমান একটা উপরে মালটা। ওই ভেতরে ঢুকে গিয়ে অনেকগুলো রুম পাবে, এবং দেখবে প্রত্যেকটা পরপর রুম আছে, সেইখানে গিয়ে ঢুকে দেখবে এরকম সব জিনিসটা রয়েছে। এবং এইটা এইখান থেকে পাওয়ারটা তৈরি হয়ে গেলো, পাওয়ারটা তার নিচে নামিয়ে নিয়ে চলে এলো, এবং একটা মনে করো 2 মেগাওয়াট তৈরি করছে। এরকম মাঠ জুড়ে প্রায় 10-15টা উইন্ড ফার্ম আছে। 15টা যদি থাকে, 15 দুগুণে 30 মেগাওয়াট পাওয়ার তৈরি হয়ে যাচ্ছে ওই জায়গাটায়। ওটাকে বলা হয় উইন্ড ফার্ম। মানে ফার্ম মানে কি, ফার্ম আমরা তাকে বলি যেখানে চাষ করা হয়। তো এখানে হচ্ছে উইন্ডের চাষ করা হয়। মাঠ জুড়ে প্রচুর পাওয়ার প্ল্যান্ট, তোমরা ভিডিও দেখো ইউটিউবে, এখন দেখতে শুরু করো চাইলে। আমি বলার আগেই তোমরা ইউটিউবে উইন্ড পাওয়ার, উইন্ড ফার্ম কিরকম হয়, উইন্ড টারবাইনের ভেতরে কি থাকে, এগুলো ইউটিউবে সব ভিডিও পাবে, তুমি দেখতে শুরু করো, তোমরা দেখবে কনসেপ্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন উইন্ড টারবাইনের প্রিন্সিপাল, আর কিছুই না। আর বোধহয় আজকে আর কি কি পাওয়ার প্ল্যান্টের নাম বলেছিলাম, সোলার থার্মাল অলরেডি বলেছি। হ্যাঁ, সোলার থার্মাল অলরেডি বলেছি, সোলার মেন সোলারটা বলিনি। হ্যাঁ স্যার নিউক্লিয়ারটা বাকি ছিল। নিউক্লিয়ারটা বলে দিলাম। ও নিউক্লিয়ারটা কি করে হচ্ছে বলিনি, ওটা একদম পরে বলবো। ওটা আর কিছু বলার মতো নেই, শুধু ওখানে নিউক্লিয়ার কোর আছে, ওটাই উপরে যে ছবিটা তখন লিখলাম না, যেমন বললাম যে ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোর আছে। মিউট করো বলছি, এখানে মিউট করো, কে আনমিউট আছে মিউট করো।
তো ওখানে যেটা হয় ওই নিউক্লিয়ার ভেতরে নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোড থাকে, নিউক্লিয়ার অনেকগুলো ওখানে তোমার নিউক্লিয়ার প্যালেট থাকে, প্যালেট গুলোকে ওই রিঅ্যাক্টর করে দেওয়া হয়, ইউরেনিয়ামকে মানে সোজা কথায় পুড়িয়ে মানে নিউক্লিয়ার পাওয়ার করে নিউক্লিয়ার ফিশন করে হিউজ একটা এনার্জি পাওয়া যায়, সেই এনার্জি দিয়ে জল গরম করা হয়, জলটাকে ফোটানো হয় আর কি, মানে স্টিম তৈরি করা হয়, দিয়ে তা দিয়ে টারবাইন ঘুরিয়ে করা হয়। তো ওই যে টেকনিকটা নিউক্লিয়ার ইউরেনিয়াম থেকে কি করে হিট বানানো হচ্ছে ওই টেকনিকটাই তোমাদের জানতে হবে, সেটা আমি একদম পাওয়ার প্ল্যান্টের ভেতরে গিয়ে পড়াবো। আমি আজকে যেটা বলছি কোন পাওয়ার প্ল্যান্ট কি করে চলে একটা লাইনে বলে দিচ্ছি আমি, আর কিছু না। স্যার ওই ইউরেনিয়াম কি জ্বালানি রড হিসাবে ব্যবহার করা হয়? হ্যাঁ ফুয়েল প্যালেট, ঠিকই বলেছো, জ্বালানি রড ফুয়েল প্যালেট বলে এগুলোকে। ছবি দেখাবো তখন দেখবে। আচ্ছা কি বলতে গেলাম, ওয়েভ বা টাইড ওটা পরে আসছে। সোলারটা বলে দিই, ওয়েভ আর টাইড এনার্জি নামটা পরে বলছি কারণ ওগুলো দিয়ে খুব কম পাওয়ার প্রডিউস হয়, ওগুলো দিয়ে এমন কিছু বেশি পাওয়ার প্রডিউস হয় না, ওটা এবং জিওথার্মাল ওইগুলোই বাকি রয়েছে। আর সোলারটা বলি, সোলার দিয়ে হিউজ হিউজ মেগাওয়াট জেনারেশন করা যায়। তো সোলারের ব্যাপারটা কি, ছাড়ো এইসব এখন পড়া দরকার নেই। এটা কি গো, এটা কি জিনিস? সেমিকন্ডাক্টর ডায়োড। তাই তো। আচ্ছা আমরা কি করি গো এটাতে? কারেন্টকে একটা নির্দিষ্ট দিকেই মানে ফ্লো করাতে চাই। করাতে চাই নয়, ও করে, করাতে চাই বলা ভুল, ও করে। ব্যাটারি মানে কি, এদিকটা কি আছে হোলস, এদিকটা ইলেকট্রন, এই হোলগুলো এইদিকে যায়, এইদিকে যেতে চায়, আর ইলেকট্রন গুলো এইদিকে আসতে চায়। এরা যেতে পারবে কি ওরা আসতে পারবে সেটা কিসের উপর ডিপেন্ড করে, মাঝখানে ডিপ্লেশন রিজিয়ন ফর্ম হচ্ছে কি না হচ্ছে। যে ডিপ্লেশন রিজিয়ন ফর্ম হয়ে যায়, ডিপ্লেশন রিজিয়ন ফর্মের নয়, মানে এইখানে যদি কোনো মানে চার্জ ক্যারিয়ার গুলো থাকে, হোলস আর ইলেকট্রন চার্জ ক্যারিয়ার গুলো থাকে, তবেই ওরা যেতে পারবে। এই তো। এবার মুশকিলটা হচ্ছে, মুশকিল নয়, এবার হচ্ছে, এবার ধরো এদিকটা পি আছে এদিকটা এন আছে, তাতে এদিকে যাচ্ছে। আর আমরা যখন এমন করে দিই যে এই ব্যাটারিটা যদি উল্টো করে লাগিয়ে দিই, উল্টো করে লাগালে কি হয়, এদিকটা উল্টো ধরো করে লাগালে ডিফ্লেকশন রিজিয়নের মানটা বেড়ে যায়, কারেন্ট কন্ডাকশন ব্যাপার হয় না। হ্যাঁ সেটা কেন হয়, তার কারণটা হচ্ছে ধরো এদিকটা তোমার হোল আছে, এদিকটা ইলেকট্রন আছে। এবার এই এন রিজিয়নে যে ইলেকট্রন গুলো ছিল, এই হোলগুলো এই ইলেকট্রন গুলোকে এইদিকে টেনে নেয়, আর এইদিকে যে ইলেকট্রন গুলো আছে এই হোলগুলো এইদিকে চলে যায়। তার মানে এখানে হোলও সরে গেল আর ইলেকট্রনও রইলো না, তখন মাঝখানটা কি তৈরি হয়, হোলও নেই ইলেকট্রন নেই, মানে কি, এটাকে ডিপ্লেশন রিজিয়ন। এই তো কনসেপ্ট। এবার আমি কি করছি, আমি এবার একটা ব্যাপার দেখা গেছে, এটা আবিষ্কার, মানুষের চট করে এটা আবিষ্কার বলতে গেলে, সেটা হচ্ছে যে এটা ধরো একটা পিএন জাংশন ডায়োড, এদিকটা পি ধরে নিচ্ছি, অনেক প্লাস প্লাস আছে, এদিকটা পি, আর এদিকটা ই আছে, মানে এদিকটা ধরো এন, এদিকটা পি এদিকটা এন। এই ব্যাটারিটাকে আমি সরিয়ে দিচ্ছি এখন। যদি এই যে জাংশনটা বাইরে থেকে যদি এই জাংশনে সূর্যের আলো ফেলতে পারি, ধরো এটা সূর্য, সূর্যের আলো যদি আমরা এই জাংশনটায় ফেলতে পারি, একদম এই জাংশনটায় ফেলতে হবে, তো সূর্যের আলো থেকে কি আসছে বলতো, ফোটন কণা আসছে। ফোটন কণা তোমরা নাম শুনেছো, যে ফোটন কণা দিয়ে আলোর সংশ্লেষ হয়। স্যার ফটো ডায়োড হয়ে যাবে তো? হ্যাঁ স্যার। ফোটো ডায়োড, অ্যাকচুয়ালি ডায়োড, যে কোনো ডায়োডের ওই জাংশনকেই হচ্ছে ফোটো ডায়োড মতোই কাজ করে। তো এই যদি ফোটনকে এই জাংশনে ফেলো, জাংশনে ফেললেই কি হবে, ফোটনের যে এনার্জি এইচ নিউ পড়েছিল ছোটবেলায়, এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়ছে, এই এইচ নিউ পরিমাণ এনার্জি যে এখানে পড়বে জাংশনে পড়লেই সঙ্গে সঙ্গে এটা ভেঙে গিয়ে একটা হোল আর একটা ইলেকট্রন তৈরি করে। ফোটনের এনার্জি ভেঙে গিয়ে একটা হোল একটা ইলেকট্রন তৈরি করে। যখনই যদি জাংশনে যদি ফোটন ফেলতে পারো, দেখবে এখানে হোল বেড়ে চলেছে, এখানে ইলেকট্রন বেড়ে চলেছে। তখন এইটাকে বাইরে থেকে দেখতে একটা ব্যাটারির মতো লাগবে, যেন তার এদিকটা প্লাস এদিকটা মাইনাস। দেখো
একটা প্লাস একটা মাইনাস। জাংশনটাকে তুমি যদি রোদে রেখে দাও, ওর আলো পড়লেই ফোটনটা ভেঙে যাবে, ভেঙে একদিকটা প্রচুর হোল তৈরি হবে, একটা প্রচুর ইলেকট্রন তৈরি হবে, মানে হুইচ উইল অলমোস্ট বিহেভ লাইক আ ব্যাটারি। এবার তুমি এদিকটা দিয়ে কানেকশন করে দিয়ে দেখো কি হয়, ইলেকট্রিসিটি কন্ডাকশন শুরু হয়ে যাবে। দ্যাট ইজ সোলার সেল। সোলার যদি কেউ দেখে থাকো, ছোট ছোট সেল আছে, সব ডিটেল দেখাবো। ওই প্রত্যেকটা সেল হচ্ছে পিএন জাংশন ডায়োড ছাড়া অন্য কিছু না, সব হচ্ছে পিএন জাংশন ডায়োড। জাংশনে আলোটা ফেলা হয়, ভেঙে যায়, সোলার ইলেকট্রন তৈরি হয়, কন্ডাকশন শুরু হয়ে যায়। একমাত্র সোলার যে পাওয়ার প্ল্যান্টটা তোমরা করবে, দ্যাট ইজ ফুলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে মেকানিক্যাল পার্টস নেই। বাকিগুলোতে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল দুটোই করতে হবে, একমাত্র সোলারটা পাবে পুরো ইলেকট্রিক্যাল। তো এরকম একটা সোলার প্যানেলে অনেক রকম ছোট 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 সেল থাকে, সেগুলো সিরিজ বা প্যারালাল কম্বিনেশন করে লাগানো থাকে। মানে এক একটা সেল হচ্ছে এক একটা পিএন জাংশন ডায়োড। ওদেরকে রোদে রাখলেই সঙ্গে সঙ্গে ওদের মধ্যে পাওয়ার তৈরি হয়ে যায়। কি মনে হচ্ছে এদিকটা প্লাস এদিকটা মাইনাস মানে কি? এটা একটা ডিসি পাওয়ার। সোলারের যে আউটপুট তুমি পাচ্ছ, এইখান থেকে একটা তার বার করছো, এখান থেকে একটা তার বার করছো, একটা প্লাস একটা মাইনাস, এটা তো তুমি পাচ্ছ ডিসি পাওয়ার। এরকম একটা প্যানেল, দুটো প্যানেল, হাজার হাজার প্যানেল সিরিজ প্যারালাল কম্বিনেশন করে তুমি হিউজ একটা ডিসি পাওয়ার পাচ্ছ। ডিসি পাওয়ারকে তো আমরা ইউটিলাইজ করতে পারি না, তাহলে আমাকে এসি বানাতে হবে। আমার তাহলে কি লাগবে? একটা ইনভার্টার, যেটাতে ডিসি দিলে ইনভার্ট হয়ে এসি বেরিয়ে যাবে। সেটাকে এবার আমি ইউটিলাইজ করতে পারবো, দ্যাট ইজ সোলার পাওয়ার প্ল্যান্ট, যেটা একমাত্র ডাইরেক্ট ইলেকট্রিসিটি তৈরি করে। রোদে ফেললেই সঙ্গে সঙ্গে পাওয়ার তৈরি, ডিসি পাওয়ার তৈরি। ডিসিটাকে শুধু তোমাকে এসি করে নিতে হবে ব্যাস, ইনভার্টার দিয়ে। বাড়িতে যাদের এমন ইনভার্টার আছে, পাওয়ার চলে গেলে ব্যাটারি পাওয়ারটা, ডিসি পাওয়ারটা উঠে এসি হয়ে গোটা ঘরকে তোমার ফ্যান লাইট জ্বালায়, ওই একই ইনভার্টার। ঠিক আছে? সোলার সম্পর্কে আজকে আমি এইটুকুই বলবো, এর বেশি এখন বলবো না। যখন পড়াবো তখন ভেতরে ডেপথে ঢুকে যত মনে প্রশ্ন আছে সব বলবে, আমি সব ডিটেলে আলোচনা করবো। ইনফ্যাক্ট রিনিউয়েবল এনার্জি হচ্ছে আমার মাস্টার ডিগ্রি, মানে আমার স্পেশালাইজেশন রিনিউয়েবল এনার্জি, মানে সোলার উইন্ড এইগুলো হচ্ছে আমার স্পেশালাইজেশন। কাজে তুমি এই, এবং শুধু এটা নয়, তুমি কোল ফোল যেখান থেকে হোক, যত ডেপথে ঢুকো আমি অবশ্যই বলবো। মানে আমি তোমাকে এটা বলে রাখলাম, কারণ এইটা সম্পর্কে আমার মাস্টার ডিগ্রি, এই জিনিসটা আমার জানা। তো এই তো যখন পড়াবো তখন ডিটেলে পড়াবো, এখন আর বিশেষ ডিটেল পড়াবো না। এটা গেল সোলার। আর একটা হয় জিও থার্মাল, ভূতাপ শক্তি। জিও থার্মালটা, আমি বলতে ভুলে গেছি, জিও থার্মালটাও কিন্তু ওইভাবেই ইয়ে করা হয়, জলকে হিট করে স্টিম বানানো হয়। জিও থার্মাল মানে কি? ভূতাপ কেন বলছি আমরা? তোমরা আগ্নেয়গিরির নাম শুনেছো, ভলক্যানো। ভলক্যানোর কেসটা কি? যদি পৃথিবীর ভেতরটা তোমরা জানো, কোরটা এখনো পুরো একদম হাইলি হিটেড ম্যাগমা রয়েছে। যদি কখনো ওটা ফাটল পায়, তখন ম্যাগমাটা প্রচন্ড প্রেসার দেয়, ওটা ফাটল দেয়, বেরিয়ে এসে ভলক্যানো তৈরি করে। ভলক্যানো মুখ বুঝে যায়, তখন ভলক্যানো আটকে থাকে। ভলক্যানো আবার যদি বাই চান্স মুখটা খুলে যায়, তখন আবার লাভা বেরিয়ে আসতে থাকে। লাভা বেরোনোর প্রচুর ছবি তোমরা ইউটিউবে দেখে নিতে পারো ভলক্যানো। বাস্তব ঘটনাটা হচ্ছে যে এইটা যদি সারফেস হয়, তার থেকে ধরো একটা ভেতরে একটা কোনো একটা জায়গায় এইখানে ম্যাগমার একটা লেয়ার আছে। এবার ম্যাগমা কোথায় লেয়ার আছে না আছে, সেটা বিজ্ঞানীরা ওপর থেকে রিসার্চ করে বলে দেবে যে হ্যাঁ এই জায়গাটা ম্যাগমা আছে। তাহলে যে চত্বরে ম্যাগমা রয়েছে, এর সারাউন্ডিং চত্বরে টেম্পারেচার ধরো গ্রেটার দেন 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এই চত্বরের টেম্পারেচারটা এরকম 300 ডিগ্রির মতো হয়ে আছে। তা আমি কি করছি, ধরো এটা একটা ওয়াটারের রিসোর্স, জল, সেখান থেকে একটা নল বানালাম, নলটাকে এখান দিয়ে নিয়ে যাচ্ছি, দিয়ে আবার এখানে তুলে নিচ্ছি। তাহলে জলটাকে আমি যখন এইটা দিয়ে পাঠাবো, জল এই রিজিয়ন দিয়ে যাওয়ার সময় কি হবে? প্রচন্ড হিটেড আপ হয়ে যাবে। প্রচন্ড হিটেড আপ হয়ে যখন এখান দিয়ে ওকে আমি পাবো, তখন ওকে আমি স্টিম আকারে পাবো। হাই টেম্পারেচার, হাই প্রেসার, একটা স্টিম আমি পাবো। সেই স্টিমটা একবার পেয়ে গেলেই আমি এটাকে টারবাইনে ফিট করবো, আমার ইলেকট্রিসিটি জেনারেশন কমপ্লিট। এই টেকনিকটা ছিল অনেক সোজা টেকনিক। এই টেকনিকটার মধ্যে আহামরি খুব একটা কিছু নেই, যা কিছু জটিল এই পার্টটুকুতে রয়েছে, কিন্তু এই পার্টটা খুব ইজি কনস্ট্রাকশন। এমন মেটাল চাদর ইউজ করবে যেটা যেন 300 ডিগ্রিতে নষ্ট না হয়ে যায়। শুধুমাত্র তোমাকে জলটাকে এই রিজিয়ন দিয়ে সার্কুলেট করিয়ে দিতে হবে,
তাহলে তুমি গরম জল মানে গরম জল নয়, স্যার গরম জলে তো কিছু হবে না, স্টিম। হ্যাঁ বলো। স্যার বলছি বলো। এটা তো সব সময় ব্যবহার করা যাবে না, সব সময় তার ভলক্যানো মানে ব্লাস্ট করে না, আর সব জায়গাতেও এটা নেই। হ্যাঁ, এইটা হচ্ছে সব থেকে বড় কথা, সব জায়গাতে এটা নেই, যার কারণে তুমি এখানে যেখানে সেখানে চাইলে বসাতে পারবে না। তুমি একটা জিনিস সার্চ করো গুগলে তোমরা, রিং অফ ফায়ার, সরি রিং অফ ম্যাগমা, রিং অফ ম্যাগমা বলে সার্চ করো, সেটাতে পৃথিবীর কোন কোন জায়গায় ম্যাগমাটা খুব বেশি আছে, মানে মাটির কাছাকাছি রয়েছে, সেই রিজিয়ন গুলোকে চিহ্নিত করে একটা লাল বলয় তৈরি করা হয়েছে, ওটাকে বলা হয় বোধহয় রিং অফ ম্যাগমা না কি এটা বলে ওটাকে। তো ওই রিজিয়নটা, সেই সব রিজিয়ন গুলোতে ম্যাগমা খুব মাটির কাছাকাছি রয়েছে, যেখানে ওরা রিসার্চ করে দেখেছে যে এই জায়গায় ম্যাগমাটা মাটির থেকে খুব কাছে রয়েছে, স্যার সেই জায়গায় এটা বানিয়েছে। হ্যাঁ বলো, আর বলো। রিং অফ ম্যাগমা সার্চ করলাম, স্যার এনগেজমেন্ট রিং দিয়ে দিল ম্যাগমার। সরি রিং অফ, ওটা রিং অফ কি বলে যে, এমনি গুগলে সার্চ দাও, আমি বলে দিচ্ছি কি বলে ওটাকে, রিং অফ ম্যাগ, ওটা রিং তো নয়, ওটা কোমর বন্ধ বলে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা এরকম টাইপের বলে। হ্যাঁ, রিং অফ ফায়ার ওটাই। স্যার রিং অফ ফায়ার দিচ্ছে এবার। রিং অফ ফায়ার আমি বললাম না, ম্যাগমা নয়, রিং অফ ফায়ার, ওই প্রথমে রিং অফ ফায়ারই বললাম, রিং অফ ফায়ার, প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলা যেটা, ওইটা, ওই রিজিয়নটা হচ্ছে সব থেকে তোমার এইটার জন্য বেস্ট, যেখানে ম্যাগমা মাটির কাছাকাছি রয়েছে সেই জায়গায় এই জিনিস ইনস্টল করা পসিবল। ঠিক আছে, ভলক্যানোর কাছে তোমাকে যেতে হবে না, ভলক্যানোর মুখে উঠে গিয়ে ওইখানে করতে হবে না, মাটির কাছাকাছি ম্যাগমাটা থাকলেই হবে। ঠিক আছে ব্যাপার। আর তোমার ওয়াটার টাইড এনার্জিটা হচ্ছে, ওটা খুব একটা, ওটাও ওয়ান কাইন্ড অফ ইজি প্রসেস। আচ্ছা, কেউ কারো বাড়িতে সেলাই মেশিন আছে, বা সেলাই মেশিন তোমরা অনেকেই দেখেছো টেলারের দোকানে। ঠিক আছে, টেলারের যে নাও থাকে, টেলারের দোকানে সেলাই মেশিন দেখেছো, ওখানে যেটা ইলেকট্রিক মোটর দিয়ে করছে ওটা নয়, যেটা পায়ে দেবে একটা পাদানি থাকে, এরকম দেখতে একটা পাদানি থাকে, সেই পাদানিটা এই দিক বা এই দিক বরাবর আপ ডাউন করা যায়, আপ ডাউন করা যায়। হ্যাঁ, ওই আপ ডাউনের সঙ্গে দেখবে একটা বড় চাকা লাগানো আছে, এটা যদি আপ ডাউন করে, হ্যাঁ চাকাটা রোটেট করে। এবার ব্যাপারটা হচ্ছে কিরকম, এই যে আপ ডাউন করছে, চাকাটা দিকে রোটেট করছে, এই আপ ডাউন থাকলে যে, অর্থাৎ এই আপ ডাউন মানে কি, সিম্পলিক হারমোনিক মোশন, তো এই সিম্পলিক হারমোনিক মোশন থাকলে সেটা থেকে যে একটা সাইক্লিক মোশনে কনভার্ট করা যায়। যখনই মানুষ এইটা দেখেছিল, তখনই মানুষ আরেকটা জিনিস ভেবেছিল, যে সাপোজ এইটা হচ্ছে আমার সমুদ্র, এইটা হচ্ছে আমার সমুদ্র, সি লেভেল, হ্যাঁ এইটা আমার ধরো সি লেভেল, সমুদ্র। সমুদ্রে কি হয়, একটা ঢেউ ধরো এরকম হয়তো এরকম, ধরো উঁচু একটা ঢেউটা পাড়ে এসে আছড়ে পড়ে, আবার চলে যায়, আবার আছড়ে পড়ে চলে যায়, এটা তো হয়। এটার কারণ অনেক দুটো আছে, একটা তোমার উইন্ডের মানে হাওয়ার জন্য, দ্বিতীয় হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি, এই দুটো কারণের জন্য ঢেউ তৈরি হয়। তো যখন ঢেউ যে যাত্রায় বড় বড় ঢেউ হয়, অর্থাৎ ধরো এই ঢেউটা অনেক একটু বড় ঢেউ, বড় ঢেউ পাড়ে এসে আছড়ে পড়ছে আবার চলে যাচ্ছে, পাড়ে এসে আছড়ে পড়ছে চলে যাচ্ছে, তাহলে এইখানে একটা বুদ্ধি করে একটা জিনিস লাগানো হচ্ছে, মানে ফাঁপা একটা, ধরো ফাঁপা একটা ড্রাম লাগিয়ে দিচ্ছি, ড্রামটা ফাঁপা হলো, ফাঁপা ড্রাম লাগিয়ে, ফাঁপা ড্রাম মানে কি, সে তো জলে ভাসবে, যখনই ঢেউটা এখানে আছড়াবে তখন ফাঁপা ড্রামটা এইরকম জায়গায় চলে যাবে, আবার ঢেউটা যখন ফিরে যাবে তখন ওটা নেমে যাবে, আবার ঢেউ আসবে উঠবে, তাহলে এবার ঢেউ তো কনস্ট্যান্ট তো যাতায়াত করছে, ঢেউ তো আর থেমে নেই, একবার করে এদিকে জল বাড়ছে কমছে, আবার বাড়ছে কমছে, কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে এইখানে যে ফাঁপা ড্রামটা তুমি রেখেছো কি হচ্ছে, অনেক, এবং এখানে একটা নেই, অনেকগুলো, ধরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সার দিয়ে পুরো একদম সমুদ্রের তীর বরাবর সার দিয়ে এরকম সব রেখে দিয়েছে, যত ঢেউ পাহাড়ে এসে আছড়ে পড়ছে ওদের কাজ সবসময় এইরকম করা, মানে এইরকম জিনিস একটা, এইটা থাকলেই তখন ওখান থেকে সাইক্লিক মোশনে কনভার্ট করবে, এইটা অনেক আস্তে আস্তে হবে, এইটা অনেক আস্তে আস্তে ঘুরবে, কিন্তু আস্তে আস্তে ঘোরাটা তোমার কাছে নট ডিফিকাল্ট, তোমার কাছে গিয়ার বক্স আছে, এর সঙ্গে তুমি গিয়ার বক্স কানেক্ট করো, স্পিডটা বাড়িয়ে নাও, জেনারেটরে দিয়ে দাও,
ক্লিয়ার হলো সবার কাছে ব্যাপারটা? এইটা হচ্ছে, হ্যাঁ স্যার। এই জিনিসটা হচ্ছে টাইডাল এনার্জি, সরি ওয়েভ এনার্জি, টাইডাল বলছি, এটা হচ্ছে ওয়েভ এনার্জি, অর্থাৎ সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে তুমি যখন ইলেকট্রিসিটি বানাচ্ছ। আর আরেকটা হয় টাইডাল এনার্জি, সেটাকে বলে জোয়ার ভাটা শক্তি। টাইডাল এনার্জিটা খুব একটা, ওটা মানে এটা, এই এনার্জিটা একদমই সব লোকে লোকে একদম এটাকে ভালো চোখে দেখে না, না দেখার কারণ আছে যথেষ্ট। কিছুই না, এইরকম ধরো একটা এরকম, এটা ধরো সি লেভেলের ওপরে এখানে একটা বাঁধ দিয়ে দিয়েছে। যখন জোয়ার আসছে, ধরো যখন ভাটা চলছে, যখন ভাটা চলছে, জলের লেভেল তখন ধরো এইখানটায়, ওয়াটার লেভেল তখন এই জায়গাটা। যখনই জোয়ার এলো, ওয়াটারের লেভেল এইখানে হাইটে উঠে গেল, সব ভর্তি হয়ে এখানটা তো ওয়াটারের উপর ভর্তি হয়ে গেল। আবার যখন ভাটা হয়ে যাবে, মানে জোয়ার যখন চলে গেল, তখন এখানে জলটা দেখো জমে গেল, জলটা যেই জমে গেল, এটাকে নিয়ে আবার ইউজ করবো আমি। এবার জোয়ার ভাটা সারাদিনে কতবার হয়? 50-60 বার হয় কি? দুবার স্যার। বিলাস মিউট কর, বিলাস। করে দিয়েছি ওকে। আমি বলতে চাইছি যে সারাদিনে জোয়ার ভাটা কবার হয়? 100-200 বার হয়? স্যার দুবার হয়। দুবার স্যার। কখন সারাদিনে একবার সে 12টার সময় একবার জল ভর্তি হবে, জল ভর্তি হয়ে হ্যাঁ, এবার এই চেম্বারটাকে অনেকটা বড় বানাতে হবে, অনেকটা বড় করতে হবে। মানে একটা শহর যতটা লম্বা, ততটা লম্বা যদি তুমি একটা চেম্বার বানাতে পারো, তাহলে অতটা জল একটা জায়গায় তুমি স্টোর করবে। যখন ভাটা হয়ে গেল, তখন ওই জলটাকে একটা জায়গা দিয়ে বার করো, এইখানে একটা টারবাইন লাগিয়ে দাও, ওই হাইড্রোর মতো কনসেপ্ট, টারবাইন লাগিয়ে দাও। সারাদিনে হয়তো ওই 1-2 বারই চলবে ওটা। কতক্ষণ চলবে? এই কতটা তুমি জল স্টোর করবে, কতক্ষণ চলবে? ওই জন্য টাইডাল এনার্জিকে লোকে একটু ভালো চোখে দেখে না। এবার তুমি যেহেতু যেখানে প্রচুর মানে মানে জোয়ারটা এসে জলটা হাইটটা অনেকটা চলে যায়, সেখানে যদি অনেকটা বিশাল লম্বা এরিয়া নিয়ে তুমি যদি একটা বিশাল বড় স্টোরেজ বানাতে পারো, তাহলে তুমি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের পাওয়ার পাবে। আদারওয়াইজ সব জায়গায় এটা বানাবো মন করলে বানানো পসিবল না, তার কারণে এটাকে লোকে এত ভালো চোখে দেখে না। এই হচ্ছে কনসেপ্ট। তো এতগুলো পাওয়ারের নাম বললাম, তোমরা এটুকু সবাই বুঝতে পেরেছো যে সাবজেক্ট মানে যাই করতে হবে, আমাকে একটা মেকানিক্যাল রোটেশনে আসতে হবে, একমাত্র সোলার ছাড়া। সোলার ফটোভোল্টাইক, ওটাকে বলা হয় সোলার ফটোভোল্টাইক। আগে একটা সোলার বলেছি, ওটা সোলার থার্মাল ছিল। সোলার ফটোভোল্টাইকে কিন্তু কোনো রোটেটিং পার্ট নেই, একমাত্র ওটা একদম ইলেকট্রিসিটি পড়লেই, সানে এক্সপোজ করলেই ওটা ইলেকট্রিসিটি তৈরি, ওটা কিছু রোটেশনাল পার্ট নেই। বাকি প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে এই রোটেশন ব্যাপারটা রয়েছে, তার মানে জেনারেটর রয়েছে। ইলেকট্রিসিটি দুভাবে প্রডিউস করা যায়, একটা হচ্ছে সোলার ফটোভোল্টাইক দিয়ে, আর একটা হচ্ছে তোমার সোলার ফটোভোল্টাইক দিয়ে। আরেকটা করা যায় ইলেকট্রোলিসিস একটা মেথড, ব্যাটারি, যেটা ব্যাটারি অর্থাৎ রাসায়নিক দুটো বিক্রিয়া করে হোল আর ইলেকট্রন তৈরি করবে। দুটো তোমার তো ইয়ে কি বলে, দুটো ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন পজিটিভ ইলেকট্রন, একটা ক্যানোড একটা ক্যাথোড হবে, এবং পাওয়ার শুরু হবে, সেটা হচ্ছে ব্যাটারি। ওই মেথডে ইলেকট্রিসিটি বানানো যায়। নেক্সট হচ্ছে সোলার ফটোভোল্টাইক, যেটা বললাম সানে এক্সপোজ করলেই পাবে। আর আদারওয়াইজ হচ্ছে জেনারেটর। মানে জেনারেটর আলটিমেটলি প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে জেনারেটর কমন, সোলার ছাড়া, ফটোভোল্টাইক ছাড়া, এই প্রত্যেকটাতে জেনারেটর কমন। এবং এখানে একটা রোটেশন পার্ট রয়েছে। মেনলি জানতে হবে যে কি করে তুমি রোটেশনটা বানাচ্ছ, এবং রোটেশনটা দিলেই হবে না, এরপরে আরো বহু কিছু আছে যেগুলো আমি আজকে বলবো না। প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট ইন্ডিভিজুয়াল যখন পড়াবো, সেই পার্টিকুলার ডেটটা এসে আমি বলবো যে অ্যাকচুয়ালি এর ভিতরে আরো কি কি আছে। নাহলে তো জিনিসগুলো সোজা হতো, কেন ওটা ডিফিকাল্ট হলো? আজকে যা অল্প অল্প কথায় সবটুকু বললাম, শুনে মনে হচ্ছে হ্যাঁ খুব একটা তো ডিফিকাল্ট কিছু নেই, কিন্তু এর বাইরে অনেক কিছু ডিফিকাল্ট জিনিস আছে। সেইগুলোকে এবার আমি তো একটা একটা করে যখন পড়াবো তখন বলবো, ঠিক আছে? আচ্ছা, আমার ক্লাসটা বুধবার ক্লাসটা আমার অফ থাকছে, কারণ বুধবারটা আমি বিকেল বেলার দিকে যদি পারি, মাঝে মাঝে আমি অটোক্যাডের ক্লাস নেবো। ওই যে বুধবারটা আমি কিছু ফিক্স করিনি, বা আদারওয়াইজ সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই 4টে দিন থাকবে। স্যার কালকে নেবেন? না না, কাল নেবো না, কাল রবিবার, কালকে নেবো না কিছু, কাল রবিবার, কাল নেবো না। আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিচ্ছি।
পরের দিন থেকে খাতায় নাম রাখবো। হ্যাঁ, আমি খাতায় নামগুলো তোলা হয়নি, নামগুলো তোলা হয়ে গেলে খাতাতেই নাম রাখবো। আর বাকি বন্ধুদের সবাইকে বলো যেন ক্লাসে জয়েন করে, সবাইকে বলে দিও এটা, যে অ্যাটেন্ডেন্স কিন্তু আগে স্যারদের হাতে থাকতো, স্যারদের হাতে এখন অ্যাটেন্ডেন্সটা মনে হয় থাকবে না, স্যাররাও যেটা বলছেন। এটা তোমাদের ভালোর জন্যই বলছি, তোমাদের ভালো না চাইলে আমি আমার কিছু ইয়ে ছিল না, আমি বলতাম না। ভেতরে খবর আমরা জানতে পেরেছি, তো সেটা সবাইকে অ্যালার্ট করছি যে এটা একটু অ্যালার্ট থেকো। অ্যাটেন্ডেন্স 15/5। ঠিক আছে, যারা আছে অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিয়েছি। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা? হ্যাঁ, তোমার ওই যে তোমার বাবার অ্যাকাউন্ট থেকে তুমি জয়েন করেছো না, আমি দেখে নিয়েছি নামটা। সূর্যশেখর সাউ, তাই তো? স্যার এটা সুরভি সাউ করে দিন। হ্যাঁ ঠিক আছে, ওটা আমি খাতা যখন তুলবো ওটা তুলে নেবো। আচ্ছা স্যার। অসুবিধা নেই। হ্যাঁ বলো। স্যার বলছি এই পাওয়ার প্ল্যান্টের এটার জন্য কি কোন বুকে মানে কোন বইয়ের ইয়ে লাগবে স্যার? কোনো বছরই ছেলেদেরকে আমি বই কিনতে রেকমেন্ড করি না। তোমরা যদি বই কিনতে চাও, নাগের বইটা সব থেকে ভালো। পি নাগ, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, পি কে নাগ বোধহয়, না পি না, হ্যাঁ পি কে নাগ। নাগের বইটা তোমরা একমাত্র বাজারে আমার দেখা ভালো বই, ব্যবহার করতে পারো। খুব সুন্দর করে দেওয়া আছে গল্পের মতো। আদারওয়াইজ আমি তো স্টাডি মেটেরিয়াল সব দেবো, পাওয়ার প্ল্যান্ট বা এগুলো প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল চ্যাপ্টার ওয়াইজ বানানো আছে, স্টাডি মেটেরিয়াল সব পেয়ে যাবে, যেখান থেকে তোমরা লিখতে পারবে। বই না কিনলেও হবে, আর বই যদি কেনো তাহলে ওই পি কে নাগের বইটা কিনতে পারো। আচ্ছা ভিকে মেহতা একটা আছে না? পি কে মেহতা বইটা আমার দেখা হয়নি, কিরকম আমি জানি না। পি কে মেহতার বই আমি পাওয়ার প্ল্যান্টের আছে কি মানে আমার দেখা হয়নি। পি কে নাগের বইটা আমার এই বইটা আমার পুরো ঘাঁটা আছে, এই বইটা বেশ ভালো বই। পিডিএফ আছে স্যার ভিকে মেহতা। আচ্ছা দেখো সেটা পিডিএফ থাকলে তো ঠিক আছে, অসুবিধা নেই। এই পিডিএফ থাকলে আমাকে একটু পাঠিয়ে দিও তো, আমি তাহলে ওই তোমাদের কমন লিঙ্কে শেয়ার করে দেবো। পিডিএফ স্যার পাঠিয়ে দেবো। ভিকে মেহতাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়ার প্ল্যান্টের তো ভিকে মেহতা পাওয়ার প্ল্যান্ট তো, অন্য হ্যাঁ কোনো হ্যাঁ হয় তো? হ্যাঁ স্যার, না পাওয়ার প্ল্যান, পাওয়ার সিস্টেম না হয় আবার। তো পাওয়ার প্ল্যান্টের বই থাকলে তুমি পাঠিয়ে দিও, আমি তাহলে একটু ইয়ে করবো। ঠিক আছে, ঠিক আছে, তোমরা লিভ করে যেতে পারো।